ক্লিয়ার না থাকেন বা কি করতে হবে অ্যাকচুয়াল সিস্টেম কি ভাইয়া জিজ্ঞেস করেন। জি ভাইয়া ব্যাকলিংসে যে ডিএপি এর সাথে যে ডিআর বলে একটা অপশন আছে, ডিআরটা কি? ডিআরটা আমি বুঝতে পারি না, যে ডিআর এত থাকে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বেসিক্যালি ডিআর এর ফুল ফর্ম মানে হচ্ছে ডোমেইন রেটিং, ঠিক আছে। ধরেন আমরা সাপোজ ব্যাকলিং চেকারে যাই, ফ্রি ব্যাকলিং চেকার ডট কম লিখে সার্চ করলে তো একটা ওয়েবসাইট পাওয়া যায়। ওখানে গিয়ে যখন আপনি হচ্ছে কোনো ওয়েবসাইটের ব্যাকলিং চেক করবেন তখন পাশে দেখবেন যে ডিআর বা ডোমেইন রেটিং নামে একটা অপশন থাকে। যেমন আমরা এখানে একটু চেক করি, তাহলে বুঝতে পারবেন। সাপোজ ধরেন, ওকে, আমরা চেক করি এটা। এই যে দেখেন, এখানে দেখা যাচ্ছে ব্যাকলিঙ্ক, আর এই পাশে আপনার তাকালে দেখবেন যে ডিআর মানে ডোমেন রেটিং, এটা হচ্ছে 87। তো ডোমেন রেটিংয়ের যে বিষয়টা, এটা হচ্ছে আপনার এই যে ব্যাকলিঙ্কগুলো যে আমরা করি লাইক ডিএপি যেরকম হচ্ছে ব্যাকলিঙ্কের উপর বেস করে বাড়ে, ঠিক একইভাবে ডোমেন রেটিং নামক যে জিনিসটা, এইটা হচ্ছে কি আমার যে ব্যাকলিঙ্কের যে কোয়ালিটি, সেই কোয়ালিটির উপর বেস করে এটা হচ্ছে ধীরে ধীরে বাড়তে থাকে। তো আপনার 0 থেকে 20 পর্যন্ত ডোমেন রেটিং নেওয়াটা বলতে পারেন অনেকটা ইজি, মাত্র কয়েক মাসের মধ্যেই নেওয়া যায়। আর 20 থেকে 40 পর্যন্ত নেওয়াটা হচ্ছে আরেকটু ডিফিকাল্ট। অর্থাৎ 0 থেকে 20 পর্যন্ত নেওয়াটা যতটুকু ইজি, 20 থেকে 40 পর্যন্ত নেওয়াটা হচ্ছে তার থেকে একটু বেশি ডিফিকাল্ট। আবার 40 থেকে 60 পর্যন্ত নেওয়াটা আরেকটু বেশি ডিফিকাল্ট। আর 60 থেকে আবার 80 পর্যন্ত নেওয়াটাও তার থেকে একটু বেশি ডিফিকাল্ট। সেক্ষেত্রে প্রায় বছরখানিক টাইম লেগে যায়। অর্থাৎ আপনি বলতে পারেন যে প্রায় 1.5 থেকে 2 বছর টাইম লাগে একটা ওয়েবসাইটকে 80+ করতে, মিনিমাম টাইম, এটা আরও বেশিও লাগতে পারে। আর 80 থেকে 100 পর্যন্ত নেওয়া এটা খুবই ডিফিকাল্ট। 100 হাতে গোনা কয়েকটা ওয়েবসাইটের আছে, আর তাও তারা সবসময় ধরে রাখতে পারে না, এটা ওঠানামা করে। তো এটা দেখতে পাচ্ছেন 87, তার মানে এই ওয়েবসাইটের মিনিমাম বয়স আছে 3 থেকে 4 বছর বা তার থেকে বেশিও হতে পারে, এতটুকু টাইম লাগছে। বাট আপনি হচ্ছে 0 থেকে 20 পর্যন্ত নিতে পারবেন যদি আপনি হচ্ছে 6 থেকে 7 মাস ভালোভাবে প্রপার টাইম দেন, তাহলে এটা 20 বা 20-এর উপরে নেওয়া যায়। তো এই ডোমিনেটিংটা দিয়ে আসলে কী বোঝায়? তো এই ডোমিনেটিংটা আমাদের হচ্ছে ব্যাকলিং করার ক্ষেত্রে একটা হেল্প করে। সেটা হচ্ছে আমরা যখন কোনো ওয়েবসাইটের সাথে ব্যাকলিং করবো, তখন আমরা যদি পারি আমরা একটু চেষ্টা করব যে সকল ওয়েবসাইটের এই যে ডিআর মানে ডোমেইন রেটিং ভালো, আমরা সেই সকল ওয়েবসাইট থেকে ব্যাকলিং নিব, কারণ ওই ব্যাকলিংগুলো আরেকটু বেশি পাওয়ারফুল হয়। অর্থাৎ ধরেন আপনি একটা নতুন ওয়েবসাইট থেকে ব্যাকলিং নিলেন, সাপোজ একটা ওয়েবসাইট হচ্ছে একদম নতুন, ওদের কোনো ডিআর নাই, একদম ধরেন 0 অথবা 1-2 আছে। ওইখান থেকে যদি আপনি ব্যাকলিং নেন, ওই ব্যাকলিংটা কিন্তু অত বেশি অথরাইজড হয় না বা অত বেশি পাওয়ারফুল হয় না। তো সেক্ষেত্রে গুগল আমাদেরকে সাজেস্ট করে যে সকল ওয়েবসাইটের ধরেন ডিআর অ্যাটলিস্ট 60, অর্থাৎ ধরেন মোটামুটি অন্তত 60 আছে ডিআর, সেখান থেকে আমাদেরকে ব্যাকলিং নেওয়ার জন্য। ওকে, বুঝতে পেরেছি বিষয়টা? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে আজকে আরও কিছু বিষয় সম্পর্কে জানবো, প্লাস আমরা আজকে গুগল অ্যাডসেন্সের বিষয়টাও দেখবো। তো যেটা নিয়ে আমি কথা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা আজকে আরেক ধরনের ব্যাকলিং সম্পর্কে জানবো। এই ধরনের ব্যাকলিংকে বলা হয় মূলত প্রাইভেট ব্লগ ব্যাকলিংক, অথবা এটাকে পিভিএন ব্যাকলিংকও বলে অনেকে। ওকে, এটা বেসিক্যালি গুগলের কোনো নিয়ম না, এটা বলতে পারেন যে মানুষজনই বের করছে সিস্টেমটা। ওকে, গুগলের নিয়ম যেগুলো সেগুলো হচ্ছে কমেন্ট ব্যাকলিং, প্রোফাইল ব্যাকলিং, টেক্সট পোস্ট। বাট এটা আসলে গুগল আমাদের এরকম কোনো নিয়ম বলে নাই, বাট এটা অনেক এফেক্টিভ হয়। তো এই জিনিসটা আসলে কি সেটা একটু আমরা দেখি। আচ্ছা, আপনারা এটা খুব ভালো করে জানেন সবাই যে দুনিয়াতে এখন কোটি কোটি ডোমেন আছে, ঠিক আছে। মানে ডোমেনের শেষ নাই। ইনফ্যাক্ট বলতে পারেন যে যত না বেশি মানুষ আছে তার থেকে বেশি ডোমেইন আছে। ওকে, তো অনেক সময় দেখা যায় কি, ধরেন সাপোজ আমার একটা ডোমেন ছিল কোনো এক সময়, তারপর আমি হয়তো বইটা কয়েক মাস ইউজ করে ফেলে রাখছি, তারপর আর ইউজ করিনি, দেন মনে করেন তারপর আমি এটাকে রিনিউ করি নাই। অথবা ধরেন আমি 1-2 বছর ওয়েবসাইটটা চালাইছি, চালানোর পর হয়তো ওয়েবসাইটটা আমার আর দরকার হচ্ছে না, বা আমি ওয়েবসাইটে যেই পারপাস ইউজ করতাম সেই কাজটা এখন আর আমি করতেছি না। তো সেক্ষেত্রে আমরা কী করি, ওই যে ডোমেনটা সেটা আমরা পরবর্তীতে রিনিউ করি না। রিনিউ না করার কারণে কী হয়, ওই ডোমেনগুলো এক্সপায়ার্ড হয়ে যায়। বাট আমার কাছে ডোমেনটা যতদিন ছিল ততদিন আমি হয়তো চেষ্টা করেছি সেই ডোমেনটাকে একটু র্যাঙ্ক করানোর জন্য, সেখানে হয়তো আমি ব্যাকলিঙ্ক করছি, সেটার বা একটু ডিএপি আছে। তো এইরকম কিন্তু অনেক বলতে পারেন যে ডোমেন এক্সপায়ার্ড হয়ে আছে। তো যেটা আমাদেরকে সাজেস্ট করা হয় সেটা হচ্ছে যে আপনি যদি ডোমেন হোস্টিং পারচেস করেন, তাহলে একটা কাজ করবেন, সেটা হচ্ছে নতুন ডোমেন হোস্টিং না নিয়ে। অর্থাৎ আপনার যদি কোনো পছন্দ করা নাম থাকে, যে আমার একটা চুজ করা নাম আছে, আমি এই নামই হচ্ছে ডোমেন হোস্টিং নিব, সেক্ষেত্রে অন্য হিসাবে আপনি নতুন ডোমেন নেন।
বাট আপনার যদি এরকম কোনো নাম না থাকে যে আমার ডোমেনের নাম যাই হোক না কেন, ডাজেন্ট ম্যাটার, আমার একটা ডোমেন হইলো, তখন আপনি কী করবেন, আপনি হচ্ছে তখন ওই যে এক্সপায়ার্ড হয়ে গেছে যে ডোমেনগুলো, অর্থাৎ যেই ডোমেনগুলোর এখন আর বর্তমানে কেউ মালিক না, এক সময় কেউ না কেউ মালিক ছিল, ওই ডোমেনগুলো আপনি কিনতে পারেন, কারণ ওই ডোমেনগুলো অলরেডি অনেকটা কাজ করা। অর্থাৎ আপনার বলতে পারেন যে 3 মাস বা 6 মাস টাইম আপনার সেভ করে দিব ওই ডোমেনগুলো। প্লাস এটার আরেকটা ব্যবহার আছে, আমি দুইটা ব্যবহারই আপনাদেরকে দেখাচ্ছি। তো এটার জন্য আগে আমাদের কী করতে হবে, আগে হচ্ছে আমাদেরকে ওই ডোমেনগুলো খুঁজে বের করতে হবে। তো আমরা যদি হচ্ছে এখানে সার্চ করি এক্সপায়ার্ড, যে চলে আসছে অলরেডি এক্সপায়ার্ড ডোমেইন লিস্ট, তো গোডাডি নামে একটা ওয়েবসাইট আছে আপনারা জানেন, ওইখানে গেলে হচ্ছে আপনারা পেয়ে যাবেন। তো আমরা একটু সার্চ করি, আচ্ছা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে যে এক্সপায়ার্ড ডোমেনের কথা বলা আছে। আমরা এখানে একটু চেক করে দেখি, অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে গেলে আপনি হচ্ছে এক্সপায়ার্ড ডোমেনগুলো পেয়ে যাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওরা বলতেছে টোটাল ডোমেনের সংখ্যা হচ্ছে এতগুলো। ওকে, এখানে কিন্তু কোটির উপরে আছে ডোমেনের সংখ্যা। তো আমরা একটু এখান থেকে নিচে আসবো। তো আপনারা কিছু আমাকে জিজ্ঞাসা করছিলেন যে ডোমেন কীরকম ডোমেন হয় বা কী কী টাইপের ডোমেন হয়। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুনিয়াতে কী কী টাইপের ডোমেন হতে পারে, .com, .edu, .tel, .jobs, .cat, .net, .org, দের নিচেই যে আরও আছে বিভিন্ন টাইপের ডোমেন হতে পারে, অর্থাৎ নামের শেষে ডট দিয়ে এই জিনিসগুলো থাকে। ওকে, তো এইরকম যে কোনো ধরনের ডোমেনে আপনি কী করতে পারেন, সার্চ করতে পারেন। তো ধরেন আমাদের হচ্ছে .com ডোমেন দরকার, যে আমি .com ডোমেন নিই, তাহলে আমার কী করতে হবে, .com সিলেক্ট করতে হবে। এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু লিস্ট আসছে, যেমন ডোমেন কয়টা আছে আর অ্যাভেলেবেল কয়টা আছে, টোটাল ডোমেন কয়টা, অ্যাভেলেবেল কয়টা, এরকম কিছু লিস্ট দেওয়া আছে। আর আপনি যদি নিচে চলে আসেন এখানে, তাহলে আপনি এখানে আরও কিছু ডোমেনের লিস্ট দেখতে পাবেন যেগুলো হচ্ছে কি বর্তমানে অ্যাভেলেবেল আছে। ওকে, তা আমরা যদি এখানে ভালোভাবে সার্চ করি বা খুঁজি সবগুলো ওয়েবসাইট যতগুলো আছে, তাহলে আমরা প্রায় কয়েক লাখ ডোমেন পেয়ে যাব, যেগুলো হচ্ছে আমরা কী করতে পারবো, আমরা হচ্ছে ওগুলো এই যেখানে এক্সপায়ার ডোমেন আমরা ক্লিক করি, এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ডোমেন আছে, যে নেক্সট পেজ দিতে গেলে শুধু নেক্সট পেজ যেতেই থাকবে, শেষ হবে না, কয়েক লাখ হচ্ছে কি ডোমেন এইখানে আছে। তো আপনি এখান থেকেও ডোমেন কী করতে পারেন, পারচেস করতে পারেন। এই ডোমেনগুলো বলতে পারেন যে অলরেডি কিছুটা পজিশনে আছে বা মোটামুটি একটা ভালো অবস্থানে বা ভালো জায়গাতে আছে, বাট ডোমেনগুলোর নাম হয়তো বা আপনারা একটু দেখবেন যে তেমন একটা মিনিংফুল না। তো ডোমেন নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস অবশ্যই খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। তো সেই জিনিসটা কি, সেটা হচ্ছে ডোমেনের নাম কখনো স্মল লেটার বা স্মল লেটার আর ক্যাপিটাল লেটার এগুলো মিলাই নেবেন না। যেমন অনেক আছে ডোমেনের নামের ভিতরে স্মল লেটার ক্যাপিটাল লেটার মিলাই দেয়, এই কাজটা করা যাবে না। যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে টপ লেখা, টিটা বড় হবে, তারপরে যে কিপিং, কেটা বড় হবে, এই টাইপের ডোমেন নেওয়া যাবে না, ঠিক আছে। সবগুলো হতে হবে কি স্মল লেটার। আর আপনার ডোমেনের ভিতরে কোনো নাম্বার থাকা যাবে না, এই টাইপের ডোমেনগুলো র্যাঙ্ক করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। যেমন এখানে আছে যে 501, এখানে আছে 525, দেন এখানে আছে 8, এরকম কোনো নাম্বার হচ্ছে আমার ডোমেনে থাকা যাবে না। প্লাস হচ্ছে এই যে কিপিং -trading.com এরকম কোনো ড্যাশও রাখা যাবে না, অর্থাৎ ডোমেনের মাঝখানে কোনো নাম্বার বা এই ধরনের কোনো সাইন কিছুই রাখা যাবে না। ডোমেনটা নর্মালাইজ তো সাপোজ জানি যে এই টাইপের ডোমেন আমার হতে পারে। ওকে, তো আপনারা এখানে দেখতে পারবেন এই ডোমেনগুলোর কবে আর কি ইয়ে হবে, ঠিক আছে, বা হয়েছে আপনার এক্সপায়ার হয়েছে কত তারিখে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। ওকে, তো আপনি যদি নেক্সট পেজে যান তাহলে এরকম আপনি প্রচুর ডোমেন দেখতে পারবেন, দেন এখান থেকে আপনি চেক করতে পারেন। তো সেকেন্ড পেজ আসার পর আমরা একটা ভালো জিনিস দেখছি, সেটা হচ্ছে এইখানে যে জিনিসগুলো আছে এইগুলো কোনোটা দেখার দরকার নেই। তাহলে আপনারা কোনটা দেখবেন, মানে কোনটা দেখে ডোমেন কিনবেন, যে ভাই আসলে এগুলোর মধ্যে তো ভালো খারাপ থাকতে পারে, তাহলে আমরা কোনটা নিব বা কোনটা নিলে আমাদের জন্য ভালো হবে বা আমি কোনটা নিলে আমার জন্য সুবিধা হবে। তো সেক্ষেত্রে আপনারা খেয়াল করেন এই যে এই ডোমেনটা HNMRH.com, সরি এইটা না, এইটার নিচেরটা আমি ভুল কলাম ছিলাম, এই যে IQEAMX.com। ওকে, এটার সামনে দেখেন এই যে অ্যালেক্সা, ঠিক আছে, যে অ্যালেক্সা নামে একটা কলাম আছে, এই অ্যালেক্সা কলামে দেখেন এখানে 7.1 মিলিয়ন কিছু একটা লেখা আছে। তো এবার আমরা একটু আসি অ্যালেক্সা জিনিসটা আসলে কি। ওকে, অ্যালেক্সা জিনিসটা আসলে কি, এটাতে কী বোঝানো হচ্ছে। বেসিক্যালি অ্যালেক্সা হচ্ছে একটা এসইও টুলস বলতে পারেন, এটা মূলত অ্যামাজনের আর কি অধীনে একটা টুলস থাকা। তো এই অ্যালেক্সা কী করে, দুনিয়াতে যত ওয়েবসাইট আছে এই সবগুলো ওয়েবসাইটের সে কী করে একটা লিস্ট বানায়, কিসের লিস্ট, ট্রাফিক অনুযায়ী। মনে করেন অ্যালেক্সার কাছে 10টা ওয়েবসাইট আছে, তো অ্যালেক্সা কী করবে, দেখবে যে সবচেয়ে বেশি ট্রাফিক আসে কোন ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটকে সে র্যাঙ্ক দিবে 1, তারপরে বেশি এসে কোনটাতে, সেটাতে সে র্যাঙ্ক দিবে 2, তারপরে বেশি এসে কোনটাতে, সেটাকে সে র্যাঙ্ক দিবে কত, 3। এইভাবে তারা কী করে বিভিন্নভাবে র্যাঙ্ক দেয় ট্রাফিক দেখে দেখে। তো এই যে আমাদের যে ইয়েটা, এইটা দেখেন এটা হচ্ছে কত, 7.1 মিলিয়ন, অর্থাৎ এটার পজিশন হচ্ছে 71 লাখ। অর্থাৎ সারা দুনিয়াতে যত ওয়েবসাইট আছে, কোটি কোটি ওয়েবসাইট, তার মধ্যে এইটা হচ্ছে 71 লাখ নাম্বার পজিশনে আছে। দেন
এইটা নিচেরটা যদি আমরা দেখি, এখানে একটা আছে দেখতে পাচ্ছেন 3.4 মিলিয়ন। 3.4 মিলিয়ন মানে হচ্ছে কি, এটা হচ্ছে প্রায় 34 লাখ নাম্বার যে পজিশনটা, সেই পজিশনে হচ্ছে কি এই ওয়েবসাইটটা আছে। তো আমরা তাহলে কী করতে পারি, এগুলো অলরেডি মোটামুটি একটা ভালো পজিশনে আছে, তো আমরা এইগুলো নিয়ে কিন্তু কাজ শুরু করলে বলতে পারেন যে দ্রুত পারফরমেন্স পাবো। তারপর এইটার নিচে যেটা আছে এইটা আরও কম, এটা বলছে 71 লাখ, এটা বলছে 34 লাখ, এখানে একটা আছে 80 লাখ, কিন্তু এটা হচ্ছে কত, মাত্র 1,69,000। তো পার্থক্যগুলো কি সেটা আপনি এখানে দেখলেই বুঝতে পারবেন যে কীরকম হচ্ছে এগুলোতে সার্চ টার্চ হয় বা কীরকম হয়, যেখানে আপনার ট্রাফিক এরিয়া দেখলে বুঝতে পারবেন যে অ্যামাউন্ট কীরকম বা কোনটা বেশি। তো আমরা একটু দেখি যে এখানে তারা যেই পজিশনগুলো বলছে, এই যে 3টা ওয়েবসাইটের যে পজিশন তারা বলছে, এই পজিশনগুলো আসলেই একুরেট কিনা বা এখনও সেম পজিশন তারা ধরে রাখছে কিনা। তো এইটা চেক করার জন্য আমরা হচ্ছে চলে যাব অ্যালেক্সা র্যাঙ্ক চেকার। ওকে, অ্যালেক্সা বা ওয়েবসাইট র্যাঙ্কিং যে কোনো একটা লিখে সার্চ করলেই হবে। ওকে, তো সার্চ করার পর আমরা হচ্ছে যে এখানে ক্লিক করবো, একদম উপরে যে অপশনটা থাকবে, উপরে যে রেজাল্ট থাকবে ওইটাতে আমরা ক্লিক করব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমরা যে এখানে চলে আসছি অলরেডি, আর এখানে যে দেখতে পাচ্ছেন যে amazon.com কোম্পানি। ওকে, তো এবার আমরা কী করবো, আমরা হচ্ছে ওই ডোমেনের নামটা আমরা এখানে দিব। তো আমরা এখানে চলে যাই, আর ফার্স্ট আমরা এইটা দেখি, এটা কত বলছে 7.1 মিলিয়ন, মানে 71 লাখ। 1 মিলিয়নে হচ্ছে 10 লাখ, তাহলে 7 মিলিয়নে হচ্ছে 70 লাখ, সাথে 0.1 মানে আরও 1 লাখ। তো এখানে আমরা হচ্ছে দিলাম, এবার আমরা রান অ্যানালাইসিসে ক্লিক করব, তাহলে হচ্ছে এই ওয়েবসাইট সম্পর্কে আমরা রিপোর্ট পেয়ে যাব যে ওয়েবসাইটের বর্তমানে কী অবস্থা। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি ইনফরমেশন চলে আসছে, আর টোটাল সাইট লিঙ্কিং আছে এতগুলো আছে। এটা আমাদের ইম্পর্টেন্ট, আমরা দেখবো যে র্যাঙ্কিং পজিশনটা কত আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন কত আছে 71 লাখ, তারপর হচ্ছে কত 68,158, অর্থাৎ 7.1 মিলিয়নের পরে যেহেতু তারা আর কোনো অ্যামাউন্ট বসায় নেয়, তার মানে তারা যেটা বলছে সেটা হচ্ছে কি একুরেট। দেন আমরা পরেরটা চেক করে দেখি, তাহলে সাপোজ এইটা দেখি, দুইটা দেখে আমরা বুঝতে পারবো এই সবগুলোর মধ্যে এটার কিন্তু পজিশন ভালো। তো আমরা এইটা দেখি এটার কী অবস্থা। এটা তো হচ্ছে 71 লাখ, অনেক বেশি। আচ্ছা, এইটা আমি কি কপি করলাম, সরি, বাট এটা কিন্তু আবার .com ডোমেন, এটা হচ্ছে .ru ডোমেন। ওকে, আর এইটা আবার .com ডোমেন। আচ্ছা ভাইয়া, এইসব ডোমেইন ইউজ করার ক্ষেত্রে তো মেবি ব্র্যান্ড আইডেন্টিটি ক্রিয়েট করাটা অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়, তাই না? হ্যাঁ, সেটা হচ্ছে ধরেন যে বড় বড় যেগুলো কোম্পানি, সাপোজ একটা কোম্পানি ট্রেড লাইসেন্স করে একটা বিজনেস আছে, সো তার দেখা যায় যে ওইটাতেই ডোমেন রাখতে হয়। এখন সেই কিন্তু চাইলে এরকম হুটহাট করে একটা ডোমেনের নাম নিতে পারবে না। এটা হচ্ছে আমাদের জন্য, আমরা নিতে পারি আমাদের ধরেন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য বা গুগল অ্যাডসেন্সের জন্য বা নিজেদের পার্সোনাল কাজের জন্য, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। ঠিক আছে, আর এছাড়া আরেকটা ব্যবহার আছে, সেটা নিয়ে আমি আলোচনা করব। আমি তো প্রথমে বললাম যে আমাদের ইউজটা কোথায় সেটা আমরা জানতেছি, দেন আমরা জানবো যে এইগুলোর আর কি ইউজ আছে। ওকে, আচ্ছা, তো আমরা এটা ফাইন্ড করি। আচ্ছা দেখেন, এই যে এখানে ঠিক আছে, এর একটু পিছিয়েছে 1,71,000, অর্থাৎ বলতে পারেন যে ওইটার চেয়ে কিন্তু এটার পজিশন খুবই ভালো। আর এটা সম্পর্কে একটু দেখতে পাবেন যে আমাদেরকে কিন্তু ইনফরমেশনও বেশি দেওয়া হয়েছে, ওইখানে কিন্তু এত ইনফরমেশন ছিল না সাইট সম্পর্কে। ওকে, তো বুঝতে পারছি তো বিষয়টা, যে আমরা কীভাবে চুজ করবো যে আমাদের কোন ডোমেনটা নিতে হবে যদি আমরা পুরাতন ডোমেন নেই সেক্ষেত্রে। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, তো এবার আসি তাহলে পিবিএন ব্যাকলিঙ্ক কোডটা, কারণ আমি তো ডোমেইন নিয়ে আলোচনা করলাম, তাহলে পিবিএন ব্যাকলিঙ্ক বলতে আসলে কী বোঝায়। তো এখানে যেটা বোঝানো হয়, সাপোজ মনে করেন আপনি এখান থেকে এটা যদি আপনার ক্লায়েন্টের বেশি বাজেট থাকে সেক্ষেত্রে পসিবল, অথবা আপনি যদি কারোর সাথে পার্মানেন্টলি কাজ করেন সেক্ষেত্রে পসিবল, অথবা আপনার যদি পার্সোনাল ওয়েবসাইট থাকে আর আপনার যদি টার্গেট থাকে যে আমি আমার ওয়েবসাইটটা অনেক দ্রুত খুব ভালো একটা পজিশনে র্যাঙ্কে নিয়ে যাব, সেক্ষেত্রে আপনি কাজটা করতে পারেন। তো কাজটা আসলে কী দেখেন, ধরেন এইরকম আমরা যদি নেক্সট যেতে থাকি, তাহলে এরকম আমরা অন্তত 20-30টা ইজিলি পেয়ে যাব যে ওয়েবসাইটগুলো এই অ্যালেক্সাতে র্যাঙ্কে আছে। তো আমরা কী করবো, আমরা হচ্ছে এই যে ডোমেনগুলো আছে, এই যে ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটগুলো আমি কী করবো, ধরেন এখান থেকে আমি 10টা 15টা বা 20টা যে কয়টা পারি আমি এরকম হচ্ছে ডোমেনগুলো আমি কিনে নিই, 100-150 বা $200 আমার খরচ হবে সেক্ষেত্রে। তো এইগুলো সব আমি কী করবো, কিনে নেবো। এখন কথা হচ্ছে এইগুলো কিনে লাভ কী। ওকে, এটা একটা কথা। তো এবার আমি একটু দেখাই বিষয়টা। ধরেন সাপোজ এই যে এই ওয়েবসাইটটা,
ওকে, তো আমরা নিচে আসি। আচ্ছা, এখনো রিপোর্ট আসেনি, আমরা একটু ওয়েট করি। এবার চলে আসছে, তো আমরা নিচে আসি। এই যে দেখেন, এবার দেখলে বুঝতে পারবেন যে এই ডোমেনটা কিনলে আপনার লাভ কি। এই ডোমেনটা ডিএ কত কত দেখা যাচ্ছে, ডিএ বলেন, ডিএ কত? 52। ওকে, তারপর হচ্ছে পিএ কত? পিএ হচ্ছে কি 52। তারপর টোটাল ব্যাকলিঙ্ক কয়টা আছে? টোটাল ব্যাকলিঙ্ক আছে প্রায় কত, 7,94,000। কোয়ালিটি ব্যাকলিঙ্ক আছে এত। আর মজের যে র্যাঙ্ক সেটা হচ্ছে কি 5। তো এবার বুঝতে পারছি এই ওয়েবসাইট নিলে সুবিধা কি। তো ধরেন এরকম একটা ওয়েবসাইট আপনার কাছে আছে, এখন আপনি কি করবেন তাহলে? তো আপনার যদি এরকম হচ্ছে 10টা বা 15টা ওয়েবসাইট থাকে যেগুলোর পজিশন বা কন্ডিশন খুবই ভালো, তো আপনি কি করবেন, এবার হচ্ছে আপনি এই যে ওয়েবসাইটগুলো এক্সট্রা যে 10টা 15টা ওয়েবসাইট আপনি পুরাতন ওয়েবসাইট যে কিনলেন, সেই ওয়েবসাইটগুলো দিয়ে আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে আপনি কি করবেন, রেফার করবেন, আপনার ওয়েবসাইটের আপনি গেস্ট পোস্ট দিবেন, ব্যাকলিঙ্ক দিবেন, এক কথায় ওকে বিভিন্ন ধরনের যত টাইপের ব্যাকলিঙ্ক আছে সেগুলো আপনি দিবেন, রেগুলার দিবেন। আর এই ওয়েবসাইটগুলোতে যখন আপনি কোনো পোস্ট করবেন, তো সেই পোস্ট করার সময় আপনি কি করবেন, পোস্টগুলো যখন আপনি করবেন তখন হচ্ছে সেখানে আপনার যে নতুন ওয়েবসাইটে যেটাকে আপনি র্যাঙ্ক করাতে যাচ্ছেন সেই ওয়েবসাইটটাকে আপনি কি করবেন, এখানে আপনি প্রমোট করে দেবেন। বুঝতে পারছি তো বিষয়টা, যে কাজটা কি। তো এই ধরনের যে ব্যাকলিংটা, এই ব্যাকলিংটাকে মূলত বলা হয় প্রাইভেট ব্লগ ব্যাকলিং। অর্থাৎ আমার একটা প্রাইভেট ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমি যে ব্লগগুলো দিব, পাবলিশ করবো, সেখানের মাধ্যমে যে আমি যে ব্যাকলিংগুলো করবো, এটাকে মূলত বলা হচ্ছে প্রাইভেট ব্লগ ব্যাকলিং। ক্লিয়ার সবাই? কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। ওকে, তো আপনি দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের তেমন কিছু করতে হচ্ছে না। আপনি জাস্ট একটা ডোমেন কিনে ফেলবেন, একটা ওয়েবসাইট নিয়ে নেবেন, আর অটোমেটিক দেখবেন এইগুলো করতে আমি নর্মালি বলি এই যে এতটুকু যে সে আসছে, তার মিনিমাম 2 বছর টাইম লাগছে। এই এতটুকু জিনিস তৈরি করার জন্য 2 বছর টাইম লাগছে অন্তত। অর্থাৎ আপনি বলতে পারেন যে কিছু টাকা ইনভেস্ট করলে আপনি 2 বছর আগে গেছেন আপনার ওয়েবসাইট র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অনেক বেশি। ওকে, বাট আপনার তো টার্গেট ধরেন এই ওয়েবসাইট না, যে আমি এই ওয়েবসাইটটা তো র্যাঙ্কে নিব না, এটাকে জাস্ট আপনি কী করবেন, ওই ওয়েবসাইটটাকে আপনি র্যাঙ্ক করানোর ক্ষেত্রে আপনি ইউজ করবেন। কারণ এটা যদি অত বেশি ভালো হতো তাহলে তো ওই লোক এটাকে ফেলে রাখতো না, এরকম একটা এক্সপায়ার্ড হইতো না। ওকে, সবাই ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন? হ্যালো, জি, এখানে যে বস র্যাঙ্কটা কি? আপনি ফার্স্ট ক্লাস করেছিলেন এসইওর? জি জি। ফার্স্ট ক্লাসে তো আমি মজার ব্যাপারে বলেছিলাম, ডিএ কি, পিএ কি, মজ কি। আচ্ছা, তারপর আমি আবারও বলে দিচ্ছি মজ জিনিসটা কি। মাইক্রোফোন অফ করে দিন, মাইক্রোফোন অফ করে দিন, আমি মজ দেখাচ্ছি। ওকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে উপরে একটা বার দেখা যাচ্ছে মজ, যদি এটার মনে হয় ইয়া শেষ হয়ে গেছে, জন্য আসতেছে না। তো মজ জিনিসটা আসলে কি আমি দেখাই, মজের ইয়েতে কি সরাসরি। মজ বলতে পারেন এসিও একটা টুলস। এরা কি করে, বিভিন্ন ওয়েবসাইটকে একটা পয়েন্ট দেয়, তাদের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের উপরে তারা কি করে, তারা হচ্ছে একটা পয়েন্ট দিয়ে থাকে। ওই যে র্যাঙ্কটা আর কি, একটা পয়েন্ট দেয়, সেই পয়েন্টটাকে মূলত মজ র্যাঙ্ক বলা হয়। এটা 10-এর উপরে পয়েন্ট দেওয়া হয় বা মার্কিং করা হয়। কোনো ওয়েবসাইটের শুরুতে 0 থাকে, তারপর 1 হয়, তারপর 2, তারপর 3, এরকম করতে করতে ম্যাক্সিমাম সে 10 পর্যন্ত যেতে পারে। আর যদি কোনো ডোমেনের হচ্ছে মজ 3 থেকে 7-এর মধ্যে থাকে তাহলে সেটাকে মিডিয়াম হচ্ছে বলা হয়, বা মিডিয়াম ট্রাফিকের। আর যদি সেটা 7-এর উপরে থাকে, তাহলে 8, 9 বা 10 থাকে, তার মানে সেগুলো হচ্ছে কি খুবই হাই কোয়ালিটি। যেমন আপনি যদি এখানে সাপোজ আমরা অ্যামাজন দেখি। ওকে, আমরা একটু ওয়েট করি, রেজাল্ট চলে আসবে আমাদের কাছে। ওকে,
অ্যামাজনের মজ কত দেখা যাচ্ছে 9। তো অ্যামাজনের মতো ওয়েবসাইট তার মজের পয়েন্টটা হচ্ছে 10 করতে পারে না। সো আশা করি বুঝতে পারতেছেন যে 10 পাওয়াটা তাহলে কত ডিফিকাল্ট। প্লাস ওরা হচ্ছে ওদের যে ডিএ সেটা 96, ওদের যে পিএ সেটা 92। ওকে, অ্যামাজন আজ থেকে আরও প্রায় 20-25 বছর আগের ওয়েবসাইট। তো তার হচ্ছে এটা 9 করতে তার 20-25 বছর লেগে গেছে। তো আপনারটা কত টাইম লাগতে পারে এবার আপনি চিন্তা করেন। বুঝছিস তো বিষয়টা সবাই? জি বুঝতে পারছি। ওকে, আর যত দিন দিন আসলে কম্পিটিশন বাড়তেছে ততটা লং টাইম প্রসেস হচ্ছে। এই জন্য আমাদের একটা সুবিধা হচ্ছে যে আমরা যদি কখনো এসির কোনো প্রজেক্ট পেয়ে যাই তাহলে মনে করেন এটা মানে পার্মানেন্ট হয়ে যায়, কয়েক বছরের জন্য টেনশন থাকে না। তো এই কাজগুলো যদি একটু ভালোভাবে শিখতে পারেন তাহলে এটাই সুবিধা, কারণ এটা এখন সবাই জানে যে এসিও 2-3 মাসে বা 6 মাসের মধ্যে হয় না, 1 বছর 2 বছর 3 বছর 5 বছরেরও প্রজেক্ট থাকে এসিওর ক্ষেত্রে। তো একটা লং টার্ম কাজ করার একটা সুযোগ থাকে শুধুমাত্র এই এসিওতে। ওকে, তো এই কাজগুলো ভালোভাবে শিখতে হবে, রিসার্চ করা জানতে হবে বিভিন্ন ওয়েবসাইট নিয়ে, যে কোন ওয়েবসাইটের কী অবস্থা, কী পজিশন, কোনটায় কী সমস্যা আছে। ওকে, এই জিনিসগুলো বুঝতে হবে, জানতে হবে ভালোভাবে। আচ্ছা, তো এবার আমরা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে জানবো, দেন আমি গুগল অ্যাডসেন্সে চলে যাব। তো আমরা একটু এবার রিভিউ করব যে আমরা যদি একটা ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে যেতে চাই তাহলে আমাদেরকে হচ্ছে কী কী স্টেপ ফলো করতে হবে, এই কাজগুলো আমাদের রেগুলার করতে হবে। এটা কিন্তু কোনো ফেসবুকের একটা অ্যাডস ক্যাম্পেইন না যে আপনি রান করে দিলেন 7 দিন পর্যন্ত চলতেছে, 7 দিন পর আবার রান করবেন। একই কাজ কন্টিনিউয়াসলি প্রতিদিন করে যেতে হবে। কিছু কাজ হয়তো বা ডেলি করতে হবে, কয়েকবার করতে হবে, কিছু কাজ হয়তো বা সপ্তাহে 1 দিন করতে হবে, কিছু কাজ হয়তো বা মাসে 1 দিন করতে হবে, কিছু কাজ হয়তো বা বছরে 1 দিন করতে হবে। বাট এই কাজগুলো সারা জীবন ওয়েবসাইটের ক্ষেত্রে করে যেতে হবে। তো আমরা দেখি সেই কাজগুলো কী কী করতে হবে আর কোনটা কবে কতদিন করতে হবে, কখন কখন কী লাগতে পারে, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এতক্ষণ ওপেন হয় না, এখন 2টা হয়ে গেছে। আচ্ছা, তো দেখেন সবাই ভালোভাবে, সবার প্রথম তো হচ্ছে যে আমার অবশ্যই একটা ডোমেইন আর হোস্টিং থাকতে হবে। ওকে, ডোমেইন আর হোস্টিং এসিও যদি আমি করতে চাই অবশ্যই আমার হচ্ছে ডোমেইন হোস্টিং থাকতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। দেন আমরা কী করবো, আমরা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট সেটা আমরা গুগল সার্চ কনসোলে সাবমিট করবো। ওকে, আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি প্রত্যেকটা। তো ডোমেন হোস্টিং এটা আমরা কয়বার নিব, একবারই কিনবো। শুধু কী করতে হবে, প্রতি বছর এটা আমাদের রিনিউ করতে হবে, এছাড়া কোনো কাজ নেই। অর্থাৎ এটার কাজ কয়বার, বছরে একবার। আপনি চাইলে একসাথে 2-3 বছরের জন্য রিনিউ করে রাখতে পারেন, সেক্ষেত্রে এটা আবার 3 বছরে একবার কাজ। ওকে, দেন আসি গুগল সার্চ কনসোল, এটা কাজ জীবনে একবারই। অর্থাৎ আপনি যদি কখন আপনার সার্চ কনসোল অ্যাকাউন্ট পরিবর্তন না করেন সেক্ষেত্রে আপনার এই গুগল সার্চ কনসোল এটা বারবার সাবমিট করতে হয় না, একবার সাবমিট করলেই হয়ে যাচ্ছে। ওকে, অর্থাৎ এই কাজটা পুরো লাইফে একবার লাগতে পারে বলতে পারেন, যদি কখনো চেঞ্জ না করা হয় তো সেক্ষেত্রে। ওকে, এরপর কী করতে হবে, এরপর হচ্ছে অবশ্যই আপনাকে ওয়েবসাইট ভালোভাবে কাস্টমাইজ করতে হবে। ওকে, ওয়েবসাইট বা ডিজাইন বলতে পারেন। ওয়েবসাইট আচ্ছা উপরে চলে গেছে, এক সেকেন্ড। ওকে, তো আমাদের কী করতে হবে, অবশ্যই ওয়েবসাইট ভালোভাবে ডিজাইন করতে হবে আর অ্যাট্রাকটিভ ওয়েতে ডিজাইন করতে হবে। কোনো রকম একটু বানিয়ে দিলাম একটা, যে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট থিম দেওয়া থাকে ওরকম একটা থিম দিয়ে কোনো রকম বানিয়ে দিলাম, এরকম করা যাবে না। একটু জিনিসটা অ্যাট্রাকটিভ করতে হবে ওয়েবসাইটটা। ওকে, দেন হচ্ছে আপনার অবশ্যই ওয়েবসাইটে কী থাকতে হবে, এনাফ কন্টেন্ট থাকতে হবে। ওকে, ওয়েবসাইটে আপনার এনাফ কন্টেন্ট থাকতে হবে, কারণ কন্টেন্ট যদি ছোটো ছোটো হয় 300-400 বা 300 ওয়ার্ডের নিচে, তাহলে আপনি ওই কন্টেন্ট কখনো সহজে র্যাঙ্ক করাতে পারবেন না, খুব বেশি ফাইট করতে হবে। সো ওয়েবসাইটে যে কন্টেন্ট দিবেন বা যে পোস্টগুলো করবেন সেগুলো চেষ্টা করবেন অন্তত মিনিমাম যেন 1000 ওয়ার্ডের হয়। যদি আরও বড় করতে পারেন 1500-2000 ওয়ার্ডের তাহলে তো আরও বেশি ভালো। ওকে, তো এই কন্টেন্ট যখন আপনি পাবলিশ করবেন, অর্থাৎ প্রত্যেকটা কন্টেন্ট আপনি যখনই পাবলিশ করবেন তখন অবশ্যই সাথে সাথে কী করবেন, অন পেজ এসিও করে ফেলবেন। প্রত্যেকটা পোস্টের হতে পারে সেটা পেজ, পোস্ট বা প্রোডাক্ট আপলোড করেন, যেটাই করেন না কেন প্রত্যেকটা জিনিসে আপনার কী করতে হবে, সাথে সাথে অন পেজ এসিওটা করে ফেলতে হবে। তো ধরেন আপনার ওয়েবসাইটে সাপোজ এখন 40টা পোস্ট আছে বা 50টা পোস্ট আছে, আপনার 50টা পোস্ট আপনি প্রপার অন পেজ এসিও করছেন, তারপর এরপর আপনি কী করবেন, তো এই অন পেজ করার আগে আরেকটা ছোটো কাজ একটু করে নিতে হবে, সেটা মাথা থেকে বের হয়ে গেছে। সেটা হচ্ছে কি আমাদের সাইট ম্যাপ। ওকে, আমাদের গুগলের যে সাইট ম্যাপ সেই সাইট ম্যাপ সাবমিট করতে হবে, আর দেন হচ্ছে আপনি অন পেজ শুরু করতে পারেন। ওকে, বা আপনি অন পেজ করেও যদি সাইট ম্যাপ করেন কোনো প্রবলেম নেই, বাট বেটার হচ্ছে সাইট ম্যাপটা সাবমিট করার পরে, কন্টেন্ট দেওয়ার পরে সাইট ম্যাপ সাবমিট করবেন। কারণ সাইট ম্যাপ যদি সাবমিট করেন কন্টেন্ট দেওয়ার আগে তাহলে এই কন্টেন্টগুলো ওই সাইট ম্যাপে থাকবে না।
কারণ সাইট ম্যাপ কখন দেওয়া হয়, যখন আমার সব কন্টেন্ট থাকবে তখন সেই সবগুলো কন্টেন্টের একটা ম্যাপ সে তৈরি করবে। কিন্তু কন্টেন্ট দেওয়ার আগে যদি আমি সাইট ম্যাপ তৈরি করি তাহলে ওই সাইট ম্যাপে কোনো কন্টেন্টের ম্যাপ থাকবে না। ওকে, সো বেটার হচ্ছে আমরা আগে কন্টেন্ট দিব, দেন সাইট ম্যাপ, তারপর আপনি অন পেজ এসিও করেন। ওকে, অন পেজ এসিওটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনি অবশ্যই হচ্ছে রোবটস টিএক্সটি এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে সেট করে দিবেন। রোবট টিএক্সটি সেট করার পরে দেন হচ্ছে আপনার কাজ শুরু করবেন। ওকে, তো কাজগুলো কী থাকবে, যেমন হচ্ছে যত ধরনের ব্যাকলিংস আছে এই ব্যাকলিংসগুলো আপনাকে রেগুলার করতে হবে। দেন যদি দেখেন যে ওয়েবসাইট বেশি স্লো হয়ে গেছে তাহলে আপনার কী করতে হবে, ওয়েবসাইট ফাস্ট করতে হবে, বা বলতে পারেন যে ওয়েবসাইটে কী করতে হবে, স্পিড আপ করতে হবে। ওকে, ওয়েবসাইটে স্পিড আপ করতে হবে। তো এই কাজগুলো আমাদের কী করতে হবে, কন্টিনিউয়াসলি করে যেতে হবে। তো এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে গুগল সার্চ কনসোলের পরে গুগল অ্যানালিটিক্স। ওকে, গুগল সার্চ কনসোলের পর হচ্ছে কি গুগল অ্যানালিটিক্সও আমাদের এই যে ওয়েবসাইট সেটা সাবমিট থাকতে হবে। তো এইগুলোই হচ্ছে বেসিক্যালি কিছু কাজ যেগুলো আপনাকে সারা জীবন করতে হবে। যেমন ধরেন গুগল অ্যানালিটিক্সে একবার তা করার দরকার নেই। ওয়েবসাইট ডিজাইন আপনি একবার করবেন ঠিকই, বাট আপনার চেঞ্জ করা লাগতে পারে বিভিন্ন সময় বিভিন্ন কারণে। ওকে, তারপর কন্টেন্ট আপনাকে সারা জীবন আপলোড করতে হবে। কেউ কেউ প্রতিদিন একটা করে কন্টেন্ট দেয়, কেউ সপ্তাহে একটা কন্টেন্ট দেয়, তো কেউ মাসে একটা কন্টেন্ট দেয়, বাট কন্টেন্ট কন্টিনিউসলি আপনাকে দিয়ে যেতে হবে। ওকে, কন্টেন্ট কখনো বন্ধ করা যাবে না। সাইট ম্যাপ আপনি যদি কন্টেন্ট দেওয়ার পরে দেন তাহলে একবার দিলেও হয়। এছাড়া অনেকে আছে যারা প্রতি 1 মাস পর পর হচ্ছে তাদের সাইট ম্যাপটা আপডেট করে, সো এই কাজটা মাসে একবার হতে পারে। দেন অন পেজ এসিও কখন, যখনই কোনো নতুন কন্টেন্ট দেওয়া হবে তখনই কি সাথে সাথে অন পেজ এসিওটা চলে আসবে। অর্থাৎ যতবার আপনি কন্টেন্ট দেবেন ততবার কী হবে, আপনার অন পেজ এসিওটাও কি চলে আসবে সাথে। দেন রোবট টিএক্সটি এইটাও মানুষ দেখা যায় 1 মাস 2 মাস বা 3-4 মাস পর পর এটা আপডেট করে, কারণ নতুন কন্টেন্ট আসে, কোনোটা আবার অ্যালাউ করার দরকার হয়, কোনোটা আবার ডিসঅ্যালাউ করার দরকার হয়, তখন ওটাকে আবার আপডেট করা হয়। আর দেন ব্যাকলিঙ্ক তো প্রতিদিন, এটা তো মিস নেই। ব্যাকলিঙ্ক প্রতিদিন কয়েকবার করা লাগে, কয়েকবার বলতে প্রতিদিন কয়েকশো ব্যাকলিঙ্ক করতে হবে আমাদের যদি আমরা একটা ভালো পজিশনে যেতে চাই। কারণ আপনি যদি প্রতিদিন 100 ব্যাকলিঙ্কও করেন তাহলে 1 মাসে মাত্র কয়টা ব্যাকলিঙ্ক হয়, 3000 ব্যাকলিঙ্ক হয়। তাহলে আপনি 30,000 ব্যাকলিঙ্ক করতে গেলে আপনার প্রায় বছরখানিক লেগে যাবে মাত্র 30,000 ব্যাকলিঙ্ক করতে গেলে। সেখানে আমাদের তো একটা ওয়েবসাইট ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য অন্তত 50 থেকে 60,000 ব্যাকলিঙ্কস দরকার। সো প্রতিদিন আমাদের চেষ্টা করতে হবে কয়েকশো ব্যাকলিঙ্কস করার জন্য। ওকে, আর পাশাপাশি আমাদের খেয়াল রাখতে হবে আমাদের ওয়েবসাইটের যাতে স্পিডে কোনো ক্ষতি না হয়। আমরা কোনো ভারী প্লাগইন যেগুলো আমাদের দরকার না সেগুলো আমরা ইউজ করবো না। আরও ভালো হয় যদি এটা পেইড থিম নিতে পারেন, ওয়ার্ডপ্রেসে অনেক পেইড থিম আছে, পেইড থিমগুলো খুব ভালো হয়, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। আর আরেকটা যেটা সেটা করতে হবে হচ্ছে এই যে হোস্টিংয়ের যে বিষয়টা, হোস্টিংটা সবসময় কী করবেন, একটু বাড়ায় নেবেন। ধরেন আপনার যদি হচ্ছে 5 জিবি হোস্টিং লাগে তাহলে আপনি 10 জিবি নেন, আপনার যদি 2 জিবি হোস্টিং লাগে আপনি 5 জিবি নেন। ওকে, অর্থাৎ বাড়ায় নেবেন, যতটুকু নেবেন তার অর্ধেক ইউজ করবেন না, অর্ধেক ফ্রি রাখবেন, তাহলে ওয়েবসাইট খুব ফাস্ট থাকবে। ওকে, ক্লিয়ার সবাই? কারো কোনো কোশ্চেন? এর বাইরে এসইওতে আর কোনো কাজ নাই। এছাড়া বাকি যে কাজ আছে সেই সব কাজগুলো হচ্ছে মূলত এই কন্টেন্টের ভিতরে। কন্টেন্টের ভিতরে কেন, আমি আপনাদের প্রথম দিন একটা জিনিস দেখাচ্ছিলাম, বাউন্স রেট। বাউন্স রেট খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আপনার যদি হচ্ছে এই যে কন্টেন্টের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে বাউন্স রেট বেড়ে যাবে, সেক্ষেত্রে ওয়েবসাইটের র্যাঙ্ক কমে যায়। তারপর আপনার যদি কন্টেন্টের কোয়ালিটি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু একজন ভিজিটর্স এসে আপনার ওয়েবসাইটে বেশিক্ষণ টাইম স্পেন্ড করবে না, তো সেক্ষেত্রে ওয়েবসাইটের র্যাঙ্ক হারায়। সো আপনাকে প্রত্যেকটা জিনিস ভালোভাবে দিতে হবে। এখানে আমি সাথে এইভাবেও লিখে দিতে পারি যে এনাফ কন্টেন্ট এবং কোয়ালিটি কন্টেন্ট। ওকে, সো এই প্রত্যেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার সবাই? এখান থেকে যদি কারো কোনোটা প্রবলেম থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই আমাকে এই পার্টটা আবার একটু বুঝিয়ে দেন, আমি কনসেপ্ট ক্লিয়ার না। হ্যাঁ, একটু কোশ্চেন ছিল। জি ভাইয়া বলুন। এখানে যে ব্যাকলিংকটা আমরা যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা ব্যাকলিংক তৈরি করবো, এখানে যে একটা ওয়েবসাইটের ভিতরে আমরা কয়বার ব্যাকলিংক তৈরি করতে পারবো, কয়টা ব্যাকলিংক তৈরি করতে পারবো? যত ইচ্ছা তত, ব্যাকলিংকের কোনো লিমিটেশনস নাই, যত ইচ্ছা তত করতে পারবেন, কোটি কোটি ব্যাকলিংক করা যাবে। ঠিক আছে, মানে একটা ওয়েবসাইটের মধ্যে আমরা 10টা-15টা ব্যাকলিংক তৈরি করতে পারবো? যতগুলো ইচ্ছা ততগুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই, বাট ব্যাকলিংকগুলোর জন্য একটু কোয়ালিটিফুল ব্যাকলিংক হয়। ঠিক আছে। আচ্ছা, এই যে ব্যাকলিংকের মধ্যে যে কমেন্ট ব্যাকলিংক আছে, এখানে যে কমেন্টটা লিখতে হয় এইটা নিজেরাই লিখতে হবে নাকি, না ক্লায়েন্ট বলে দিবে এরকম এরকম লিখতে? অনেক সময় ক্লায়েন্ট বলে দেয়, ম্যাক্সিমাম টাইম এগুলো আমাদেরই লিখতে হয়। আপনি কয়েকটা ফরম্যাট হচ্ছে নোটপ্যাডে লিখে রাখবেন, তো ওইগুলোই হচ্ছে দিবেন বারবার। ও আচ্ছা, ওকে, ঠিক আছে, মাইক্রোফোন অফ করে দিই। তো এই টপিকগুলো নিয়ে আর কারো কোনো কোশ্চেন নেই তো? আচ্ছা ঠিক আছে, যদি কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে এবার আমি আপনাদেরকে কয়েকটা টুলসের নাম বলে দেবো, আপনার হচ্ছে টুলসগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন। বেসিক্যালি আমি যা দেখাইছি ওইখানেও তা সেম জিনিসগুলোই আছে,
বাট তারপর আপনারা যাতে হচ্ছে সবগুলো টুলস সম্পর্কে ধারণা পেয়ে যান, সেই জন্য আমি টুলসগুলোর নাম বলে দিচ্ছি। আপনারা হচ্ছে আজকে কাজ থাকবে, আপনারা হচ্ছে গুগল আর ইউটিউবে এই টুলসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। ওকে, তো আমি টুলসগুলোর নাম বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে ওকে উবার সাজেস্ট, এগুলো লিখে সার্চ করলে পেয়ে যাবেন। বা আমি একটা কাজ করি, আমি লিঙ্ক লিখে তারপর আমি আপনাদেরকে একটা দিয়ে দিই। প্রথম হচ্ছে neilpatel.com, ওকে, তারপর হচ্ছে hrefs.com, ওকে, তারপর acmrush.com, তারপর হচ্ছে moz.com, answerthepublic.com, ওকে। আপাতত এগুলো যদি আপনারা মোটামুটি দেখেন তাতে হবে। আরও কয়েকটা আমি দিয়ে দিই, যেমন হচ্ছে ওকে, এই টুলসগুলো নিয়ে যদি একটু মোটামুটি ধারণা নিতে পারেন তাহলেই হবে। এগুলো বেসিক্যালি সবগুলোরই কাজ সেম, এখানে আমি যতগুলো নাম দেখছি সবগুলোরই মোটামুটি কাজ সেম। আর এগুলো হচ্ছে একটু বলতে পারেন যে মোটামুটি ফেমাস টুলসের জন্য ইউজ করে, সবগুলোর একই কাজ। জাস্ট বলতে পারেন যে কোনোটা এইভাবে রিপোর্ট দেখায়, তো কোনোটা এইভাবে রিপোর্ট দেখায়। হয়তো কেউ ব্যাকলিং দেখাবে 50,000, কেউ ব্যাকলিং দেখাবে 60,000, বাট এদের মোটামুটি কাজ অলমোস্ট সেম। তো আমি এটা আপনাদের এখানে মেসেজে দিয়ে দিচ্ছি, আপনারা একটু এগুলো নিয়ে ভালোভাবে অ্যানালাইসিস করবেন, তাহলে আর এসিও কোনো কিছু বাকি থাকবে না। ওকে, বুঝতে পারছি সবাই? আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে গুগল অ্যাডসেন্সের বিষয়ে। গুগল অ্যাডসেন্স সম্পর্কে আপনাদের কি ধারণা আছে একটু বলেন, লাইক কতটুকু জানেন বা কীরকম কি জানেন বলেন। কারো ধারণা নেই? ওকে, আচ্ছা, ইয়াহু কি আমরা সবাই চিনি? yahoo.com, আমার কথা কি শোনা যাচ্ছে না? আচ্ছা, যাক, ভাবছিলাম সবাই ঘুমিয়ে গেছে। তাহলে একটু yahoo.com-ই যাই। ওকে, এক পাশে আমরা হচ্ছে ইয়াহু ওপেন রাখি আর এক পাশে আমরা গুগল ওপেন রাখি। এটা হচ্ছে গুগলের হোম পেজ। ওকে, এটা কার হোম পেজ? গুগলের হোম পেজ। আর প্রত্যেকটা মানুষ আসলে আগে মানে এইখানে আসে, এখান থেকে দেন সার্চ শুরু হয় আমাদের। আর এটা হচ্ছে ইয়াহুর হোম পেজ। এই দুইটা হোম পেজের মধ্যে পার্থক্যটা কি, আমি আপনাদেরকে এই দুইটার হোম পেজ আসলে কেন দেখাচ্ছি বা এটার পিছনে কারণ কি থাকতে পারে। তো আপনারা যদি গুগলের হোম পেজটা দেখেন তাহলে আপনারা দেখবেন যে হোম পেজ ব্ল্যাঙ্ক, কিছুই নেই। দেখেন এখানে জাস্ট সব গুগলের একটা এই যে লোগো দেওয়া আছে, এখানে ওদের একটা সার্চ আছে, ওদের জিমেল, ওদের ইমেজ, ওদের এইসব এই যে ড্রাইভ এইসব, এই ওদের সব সার্ভিস। ওকে, এর বাইরে কিছু না, অন্য কোনো কোম্পানির কোনো কিছু আপনি এখানে দেখতে পাবেন না। কিন্তু আমি যখন ইয়েতে আসি, এইখানে দেখেন স্যামসাংয়ের একটা বিজ্ঞাপন চলতেছে। তারপর হচ্ছে আমরা একটু নিচের দিকে আসি, এদিকে যে আরও অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছেন, এখানে বিজ্ঞাপন হয়তো বা পুরোটা লোড হওয়ার না হওয়ার কারণে আসতেছে না। দেন আরও বিভিন্ন টাইপের যেখানে অনেক ধরনের পোস্ট দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো তাদের হোম পেজটা দেখেন অনেক কিছু দিয়ে ভরা। তো এই দুইটার পার্থক্যটা আসলে কি? পার্থক্য হচ্ছে ইয়াহু কী করছে, তাদের যে হোম পেজ, তাদের হোম পেজের এই জায়গাগুলো ভাড়া দিছে। অর্থাৎ ধরেন এই যে স্যামসাং কোম্পানি, সেই স্যামসাং কোম্পানির কাছে কী করছে, ইয়াহু তার এতটুকু অংশ সে তাদেরকে ভাড়া দিছে। অর্থাৎ স্যামসাং কোম্পানি কী করতেছে, ইয়াহুর এই জায়গাটুকু ইউজ করার কারণে সে ইয়াহুকে ডলার পে করতেছে, অনেক বড় অ্যামাউন্টের ডলার, ঠিক আছে, যেটা আমাদের ধারণার বাইরে। ওইরকম একটা অ্যামাউন্ট তাদেরকে পে করতেছে। এখন কেন পে করা লাগতেছে? সাপোজ ধরেন এখানে তো অ্যাপল এসেও তো বলতে পারতো ইয়াহুকে যে তোমরা এখানে স্যামসাংয়েরটা রাখো না, আমাদের হচ্ছে যে আইফোন 13 বের হয়েছে, আইফোন 13 একটা ব্যানার রাখো, আমরা তোমাকে আরও বেশি টাকা দিব। ওকে, অর্থাৎ এখানে ডিমান্ড আছে, এই কারণে পেমেন্টও বাড়তেছে। তো এইটা হচ্ছে কি ইয়াহুর ইনকামের বলতে পারেন একটা সোর্স। এটা থেকে কী করে ইয়াহু ইনকাম জেনারেট করে তাদের এই বিজ্ঞাপনের মাধ্যমে। দেন এছাড়াও এই যে এদিকেও দেখালাম যে এখানেও বিজ্ঞাপন আছে, যে দেখতে পাচ্ছেন এই একটা বিজ্ঞাপন চলতেছে স্যামসাংয়ের। ওকে, তো এরকম আরও খুঁজতে এরকম অনেক বিজ্ঞাপন এখানে পাওয়া যাবে। তো এই বিজ্ঞাপনগুলোর মাধ্যমে কী হয়, ইয়াহুর হচ্ছে ইনকাম হয়। তাহলে গুগলের ইনকামের সোর্স কোথায়? গুগলের তো এখানে কোনো বিজ্ঞাপনই নেই, তাহলে গুগল হচ্ছে কী দিয়ে ইনকাম করতেছে বা আর কোনো সোর্স আছে কি? তো প্রবলেমটা হচ্ছে গিয়ে ইয়াহু তো গুগলের আগে থেকে আছে, আপনারা জানেন। ইনফ্যাক্ট একটা সময় ইয়াহু গুগলের থেকেও বড় সার্চ ইঞ্জিন ছিল, যে গুগল ইয়াহুর কাছে বিক্রি হইতে গেছিলো। তো পরে বিক্রি হয় নাই।
তো ওই টাইমে কী করা হতো, এরকম হচ্ছে জায়গা বাড়া দেওয়া হতো, অর্থাৎ সার্চ ইঞ্জিনের এই যে জায়গাগুলো, খালি জায়গাগুলো, এগুলো বাড়া দেওয়া হতো, $1 মিলিয়ন $2 মিলিয়ন ভাড়া দেওয়া হতো। তো গুগল যখন হচ্ছে 2005 সালে ধীরে ধীরে উন্নতি করা শুরু করে, আর 2012 সালের পর তো হচ্ছে গুগল একদম রকেটের মতো দৌড় দেয়। তো এরপরে কি হয়, গুগলের এই যে হোম পেজটা, এইটা ভাড়া নেওয়ার লোকের আর অভাব হয় না। অর্থাৎ আপনারা চিন্তা করেন, এরকম কত বড় বড় কোম্পানি আছে যারা গুগলকে হাজার হাজার কোটি টাকা দিতে রাজি আছে শুধুমাত্র তাদের যে হোম পেজ, অর্থাৎ এই যে গুগলের যে হোম পেজ, এখানে যদি তাদের ব্যানারটা রাখে, যেমনটা হচ্ছে ইয়াহু রাখতে দেয়। ওকে, এরকম যদি গুগল যদি সবার থেকে মানে অনেক বড় বড় অ্যামাউন্ট নেয়, তারপর গুগল এখানে জায়গা দিতে পারবে না অতগুলো কোম্পানিকে যে তারা গুগলকে এত বড় অ্যামাউন্ট পে করতে রাজি। তো এইটা তারা কেন করতেছে, কারণ গুগলের কাছে ট্রাফিক বেশি, অর্থাৎ গুগলে প্রচুর পরিমাণে ট্রাফিক আসে, যে মানুষ যখনই গুগল আসবে তখন হচ্ছে তারা তাদের বিজ্ঞাপনটা দেখবে, তাদের একটা ভালো প্রচারণা হয়ে যাবে। তো গুগল কী করছে, গুগল সবাইকেই নিষেধ করে দিছে যে আমরা তোমাদের কারো বিজ্ঞাপনে আমাদের হোম পেজ রাখবো না, আমাদের হোম পেজ থাকবে খালি, তুমি যত টাকা নিয়ে আসো না কেন, যত ডলারে নিয়ে আসো না কেন, কোনো লাভ নেই, আমরা আমাদের হোম পেজে তোমাদের বিজ্ঞাপন রাখবো না। এখন এটা যদি একবারে গুগল মানা করে দেয়, তাহলে গুগলের কী হচ্ছে, এই যে ইনকামের একটা যে বড় অংশ, সেটা গুগল হারায় ফেলতো। কারণ গুগল সেটা করে না, গুগল সিস্টেমটা একটু অন্যভাবে করছে। সেটা হচ্ছে গুগল সার্চ কনসোলের আন্ডারে আমরা যতগুলো ওয়েবসাইট সাবমিট করছি, দুনিয়াতে যত ওয়েবসাইট যেগুলো গুগল সার্চ কনসোলের আন্ডারে আছে, তারা কি বলছে, ওই সকল ওয়েবসাইটগুলোতে তারা এই বিজ্ঞাপন দেখাবে। অর্থাৎ মানুষ গুগলে কেন আসে, দেখেন একটু ভালোভাবে বুঝবেন বিষয়টা। মানুষ গুগলে কেন আসতেছে, কোনো একটা ইনফরমেশন সার্চ করার জন্য। সেই ইনফরমেশন সার্চ করবে, সার্চ করার পরে সে কী করবে, সে যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে যাবে। তো তারা কোম্পানিদেরকে এইভাবে বুঝেছে যে আমরা তাহলে বিজ্ঞাপনটা আমাদের হোম পেজে না দেখে, আর ভিজিটর্সরা যে ওয়েবসাইটগুলোতে যায়, আমরা সরাসরি বিজ্ঞাপন সেই ওয়েবসাইটে দেখাই। ওকে, তো ওই যে বিজ্ঞাপনগুলো, যেমন আমরা যখন এই সাইটটাতে যাব, ধরেন সাপোজ smallseo.com, ওকে, এইখানে যদি আপনি আসেন, দেখবেন এখানে গুগলের বিজ্ঞাপন দিয়ে ভরা এই ওয়েবসাইটের ভিতরে। একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, পুরোটা লোড হয় না এখনো, এই যে আসা শুরু হয়েছে, দেখেন এখানে যে ব্লু হোস্টের একটা বিজ্ঞাপন, দেন এখানে দেখতে পাচ্ছেন এই যে গুগলের একটা বিজ্ঞাপন, আরও খুঁজলে আরও পাওয়া যাবে। এখানে নিচে আসলে আপনি প্রচুর বিজ্ঞাপন দেখতে পাবেন। ওকে, তো এই যে গুগল যে সিস্টেমটা চালু করছে কি, যে আমরা হচ্ছে তাদের আন্ডারে যে ওয়েবসাইটগুলো আছে, যেমন এই যে smallseo.com, এটা হচ্ছে কি গুগলের আন্ডারে থাকে একটা ওয়েবসাইট। তো তারা কী করবে, তারা হচ্ছে ওই সকল কোম্পানির এই বিজ্ঞাপনগুলো তারা এই ওয়েবসাইটগুলোতে দেখাবে। অর্থাৎ মানুষ ভিজিটর্স এখানে আসবে, আসার পর তারা হচ্ছে এই বিজ্ঞাপনগুলো দেখবে। ওকে, আর এই বিজ্ঞাপন দেখলে তাহলে গুগলের কী হবে, এখান থেকে একটা ইনকাম জেনারেট হবে। আর কীভাবে সেটা আপনারা অলরেডি ভালো করে জানেন, যে গুগলের যে আমরা ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন দেই, সেই ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে এই বিজ্ঞাপনগুলো দেখা যাচ্ছে। অর্থাৎ এটা একটা ডিসপ্লে অ্যাড, এটা হচ্ছে গুগলের একটা ডিসপ্লে অ্যাড। তো আমরা যখন এই ডিসপ্লে অ্যাডগুলো দিই, তখন তো আমরা সেখানে একটা বিট সেট করে দিই, অর্থাৎ সিপিসি সেট করে দিই, যে এটার সিপিসি কত, 5 সেন্ট, 10 সেন্ট, 50 সেন্ট, $1, যে কোনো একটা অ্যামাউন্টের কিন্তু আমরা কী করি, সিপিসি সেট করে দিই। সিপিসি সেট করে দেওয়ার মানে হচ্ছে, সাপোজ ধরেন ব্লু হোস্টের এই যে বিজ্ঞাপনটা, এটার আমরা সিপিসি দিচ্ছি ধরেন $1। তো কেউ যদি হচ্ছে এই বিজ্ঞাপনে ক্লিক করে, তাহলে গুগল কী করবে, এই কোম্পানির কাছ থেকে, অর্থাৎ এটা যে কোম্পানি, সেই কোম্পানির কাছ থেকে সে কী করবে, এই কোম্পানির কাছ থেকে সে হচ্ছে $1 কেটে নেবে। ওকে, তো কেটে নিলে এটা তো হচ্ছে পুরোটা কার লাভ, গুগলের লাভ। কিন্তু গুগল আবার কী করতেছে, এই ওয়েবসাইটের যে মালিক, অর্থাৎ এই ওয়েবসাইটটা যার, তাকে সে ওই $1 থেকে একটা পার্সেন্টেজ বা একটা কমিশন এই ওয়েবসাইটের মালিককেও দিচ্ছে। কেন দিচ্ছে, কারণ ওয়েবসাইটে গুগলের আন্ডারে সাবমিট করা ঠিক আছে, বাট ওয়েবসাইটের মালিক তো আর গুগল না, ওয়েবসাইটের মালিক তো অন্য আরেকজন। তো গুগল যেহেতু হচ্ছে ওয়েবসাইটের মালিকের ওই জায়গাটা ইউজ করতেছে, অর্থাৎ ধরেন এই ওয়েবসাইটটা আমার, গুগল কী করতেছে, আমার ওয়েবসাইটের এই জায়গাটা সে ইউজ করতেছে তার নিজের বিজনেসের পারপাসে। তো এই জন্য গুগল কী করতেছে, গুগল হচ্ছে আমাদেরকে তার ইনকামের একটা অংশ দিয়ে দিচ্ছে এই অ্যাডসেন্সের মাধ্যমে। অর্থাৎ আপনার যদি এরকম একটা ওয়েবসাইট থাকে, আর সেই ওয়েবসাইটে যদি হচ্ছে গুগলের ডিসপ্লে অ্যাডগুলো শো করে, তাহলে আপনি হচ্ছে এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। ওকে, তো এই যে ইনকাম জেনারেটের যে প্রসেসটা, এটা কি মূলত বলা হয় গুগল অ্যাডসেন্স। ক্লিয়ার সবাই বিষয়টা? অ্যাডসেন্স নিয়ে কারো কোনো কোশ্চেন, দেন আমি বলবো যে কী কী করতে হবে অ্যাডসেন্সের জন্য, অ্যাপ্লাই কীভাবে করতে হয়, অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়। ওকে, তো এবার আমরা দেখি যে অ্যাডসেন্সে আসলে বিষয়টা কি। তো প্রথমে আমরা গুগল অ্যাডসেন্সের যে ওয়েবসাইট, সেখানে চলে যাই। আমি একটা প্রাইভেট ব্রাউজার নিয়ে নিই। আমরা যদি হচ্ছে গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করি, তাহলে আমরা পেয়ে যাব এই যে আপনারা দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্স। ওকে, তো আমরা এখান থেকে একটু নিচে আসি। নিচে আসলে আমরা এখানে কিছু জিনিস দেখতে পারবো, যেমন দেখতে পাচ্ছেন যে অ্যাডসেন্স থেকে আপনি কত উপার্জন করতে পারেন। দেখেন
অর্থাৎ গুগল আমাদেরকে বলতেছে যে একটা সম্ভাব্য ইনকাম, যে আপনি এখান থেকে ক্যালকুলেট করে দেখতে পারবেন যে এখান থেকে সম্ভাব্য আপনার ইনকাম কত হতে পারে। তো ফার্স্টে তো হচ্ছে আপনি আপনার একটা অঞ্চল বেছে নেবেন, যেমন আমরা হচ্ছে এশিয়া, ওকে, বা প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো। এখানে প্রশান্ত মহাসাগর বলতে শ্রীলঙ্কা, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, তারপর হচ্ছে মায়ানমার, এই টাইপের দেশগুলোকে এখানে বোঝানো হচ্ছে মূলত। ওকে, তো আমরা হচ্ছে এইটা আমরা সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে একটা বিভাগ বেছে নিব, যে আমরা বিভিন্ন ক্যাটাগরি ওয়েবসাইট হয়, সাপোজ অটোমোবাইল, দেন হচ্ছে অনলাইন কমিউনিটি, তারপর হচ্ছে ফাইন্যান্স, দেন হচ্ছে যে কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স, তারপরে যে কেনাকাটা খবর, বিভিন্ন টাইপের হচ্ছে এখানে আছে। এখন সাপোজ ধরেন আপনার হচ্ছে খবর মানে নিউজ, আপনার যে ক্যাটাগরি সেটা হচ্ছে কি নিউজ। তো আপনি এবার এটা সিলেক্ট করার পর দেন আপনি ক্যালকুলেশন বা গণনা করুন, এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন তারা আপনাকে বার্ষিক যে সম্ভাব্য ইনকাম সেটা আপনাকে তারা বলে দিবে। তো তারা এখানে বলতেছে যে এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে কি লেখা, যে এটা কিন্তু হচ্ছে সম্ভাব্য। ওকে, এটা কি যে আপনার সম্ভাব্য বার্ষিক উপার্জন, অর্থাৎ এটা 100% এগুলো না, সম্ভাব্য এটা। তারা বলতেছে যে আপনার যদি হচ্ছে ওয়েবসাইটে বছরে না, মাসে যদি 50,000 পেজ ভিউজ হয়, অর্থাৎ প্রতি মাসে যদি 50,000 বার পেজ ভিউজ হয়, সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে বছরে আপনার প্রায় $2,000 মতো ইনকাম হতে পারে। ওকে, আপনি যদি হচ্ছে এখান থেকে ইয়েটা পাল্টায় ফেলেন, মানে চেঞ্জ করে ফেলেন, সেটা হচ্ছে ধরেন আপনার এখান থেকে আপনি অন্য একটি বিভাগ ইউজ করবেন। সাপোজ ধরেন আমরা অর্থনৈতিক মানে ফাইন্যান্স, এটা যদি আমরা চেক করি তাহলে আপনি দেখতে পাবেন এখানে আবার বেশি, এখানে 50,000 জন্য 2,000 না, প্রায় $15,000 ইনকাম পসিবল, সম্ভাব্য ইনকাম বলছে তারা। আর যদি ভিজিটরের সংখ্যা বাড়ে, সাপোজ ধরেন 50,000 না, ধরেন আরও বেশি, আমি সাপোজ এটাকে ধরেন 10 লাখে নিয়ে আসি ফর এক্সাম্পল, তাহলে এখান থেকে বছরে $3,00,000 ইনকাম হতে পারে যদি 3 লাখ প্রতি মাসে পেজ ভিউজ হয়। বাট আপনারা জানেন যে 3 লাখ ট্রাফিক নেওয়াটা কত ডিফিকাল্ট। একটা নতুন ওয়েবসাইট প্রথম তো 5 জনও যায় না, সেখানে 3 লাখ তো অনেক বড় ব্যাপার বা বিশাল ব্যাপার। বাট যদি করা যায় তাহলে এটা হচ্ছে পসিবল। ওকে, তো এবার তাহলে আমরা জানি যে এইটার জন্য আগে আমাদের ওয়েবসাইটের কী কী রিকোয়ারমেন্ট থাকতে হবে। এমনি এমনি তো আর বললেই হয়ে যাবে না যে আপনাকে গুগল এত সস্তাভাবে দিয়ে দিবে। ওকে, এটা তার এমনি এমনি বললেই হবে না, তো এটার জন্য অবশ্যই কিছু কী আছে, রিকোয়ারমেন্টস আছে। তো আমরা একটু রিকোয়ারমেন্টসগুলো দেখি, সেই রিকোয়ারমেন্টসগুলো কী কী, এগুলো কখনো কোনো। তো প্রথমেই বলে রাখি যেগুলো রিকোয়ারমেন্টস আছে, ওই রিকোয়ারমেন্টসগুলোর মধ্যে হচ্ছে এইগুলোও আছে, ওই রিকোয়ারমেন্টসগুলোর মধ্যে এগুলো আছে, অর্থাৎ এইগুলো সবই থাকতে হবে। যেমন ধরেন আপনার অবশ্যই ডোমেন হোস্টিং থাকতে হবে, বাট ডোমেন হোস্টিংয়ের মিনিমাম বয়স হতে হবে হচ্ছে আপনার 1 মাস। ওকে, 1 মান্থ হচ্ছে মিনিমাম বয়স হতে হবে আপনার ডোমেন হোস্টিংয়ের, বা ডোমেনের বয়স হোস্টিং করে নিলেও হবে। দেন হচ্ছে অবশ্যই এটা গুগল সার্চ কনসোলে সাবমিট থাকতে হবে, গুগল অ্যানালিটিক্সে সাবমিট থাকতে হবে। আর ওয়েবসাইট খুব ভালোভাবে ডিজাইন করতে হবে, এই ধরনের ডিজাইনকে বলা হয় রেসপন্সিভ ডিজাইন। ওকে, রেসপন্সিভ ডিজাইন করতে হবে। তারপর হচ্ছে এনাফ কন্টেন্ট থাকতে হবে। এনাফ কন্টেন্ট বলতে আমি বোঝাচ্ছি অন্তত আপনার ওয়েবসাইটে মিনিমাম 30টা কন্টেন্ট থাকতে হবে। কয়টা? 30টা। ওকে, অনেক সময় 15-20টাতেও দিয়ে দেয়, বাট রিস্ক নেওয়ার দরকার নেই। 30টা কন্টেন্ট বলতে আমি বুঝেছি 30টা পোস্ট থাকতে হবে। আর প্রত্যেকটা পোস্ট অবশ্যই অন্তত বলতে পারে 1000 না হলেও অন্তত ধরেন 700 থেকে, অর্থাৎ যদি 30টা পোস্ট করেন সেক্ষেত্রে 700 থেকে 1000 বা তার থেকে বেশি হতে হবে, কম করা যাবে না। আর যদি 20টা পোস্ট হয় তাহলে অবশ্যই চেষ্টা করবেন 1,500 থেকে 2,000 ওয়ার্ডের কন্টেন্ট দেওয়ার জন্য। ওকে, আর যদি 30টা পোস্ট দেন তাহলে 700 থেকে 1000 ওয়ার্ডের কন্টেন্ট হলেই হবে। আর তারপর অবশ্যই সাইট ম্যাপ থাকতে হবে, robot.txt থাকতে হবে। অন পেজ যদি না করেন তাতেও কোনো প্রবলেম নেই, বাট যদি করেন অন পেজ এসইওটা তাহলে কী হয়, ভালো হয়। কারণ অন পেজ এসইও করার জন্য আমাদের গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল আনার জন্য না। ওকে, কারণ এই যে robot.txt, সাইট ম্যাপ, এগুলো বলতে পারেন কিছু ডকুমেন্টস গুগলের জন্য। ওকে, সো এই ডকুমেন্টসগুলো আমাদের দিতে হয়, বাট অন পেজ এসইও এটা কোনো ডকুমেন্টস না, এটা বলতে পারেন যে আমার কাজের দক্ষতা বাড়ানোর জন্য বা ওয়েবসাইটের র্যাঙ্কের দক্ষতা বাড়ানোর জন্য। তো এসইও যদি করেন অন পেজ এসইওটা তাহলে ভালো, বাট না করলেও অ্যাডসেন্সে এটা কোনো ইম্প্যাক্ট ফেলে না। ওকে, কিন্তু করতে পারলে একটু সহজ হয় বা বলতে পারেন দ্রুত দিয়ে দেয়। দেন হচ্ছে ব্যাকলিঙ্কও যদি না থাকে সেক্ষেত্রেও প্রবলেম নেই, বাট ব্যাকলিঙ্ক যদি থাকে সেক্ষেত্রে দ্রুত করার সম্ভাবনা থাকে। অর্থাৎ ব্যাকলিঙ্কের যে রিকোয়ারমেন্ট সেটা বলতে পারেন যে 0, কোনো ব্যাকলিঙ্ক লাগে না। তারপর অন পেজের যে রিকোয়ারমেন্ট, এই অন পেজের রিকোয়ারমেন্ট আপনি বলতে পারেন যে 0, এখানে কোনো রিকোয়ারমেন্ট লাগে না। আর ওয়েবসাইটের যে স্পিডটা যদি একটু ভালো হয়, তাহলে যদি ফাস্ট হয় সেক্ষেত্রে ভালো, বাট নর্মাল যদি ধরেন 50 থেকে 60-এর মধ্যে থাকে সেক্ষেত্রেও কোনো প্রবলেম করে না। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কি হচ্ছে ট্রাফিক লাগবে, অর্থাৎ অনেক বেশি ট্রাফিক থাকতে হবে না। অ্যাডসেন্সের জন্য ট্রাফিকেরও রিকোয়ারমেন্ট হচ্ছে 0। তাহলে কোনটা এত ঝামেলা যার কারণে হচ্ছে আমাদের অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দিতে না পারে? সেটা হচ্ছে আপনার যদি ডোমেন হোস্টিংয়ের বয়স 1 মাস না হয় সেক্ষেত্রে প্রবলেম করতে পারে। যদি গুগল সার্চ কনসোল আর গুগল অ্যানালিটিক্সে সঠিকভাবে সাবমিট না করা হয় সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। যদি ওয়েবসাইট একদম বক্রচক্কর হয়, মানে ভালো না হয়, তখন ডিজাইন একদমই আপনি সাদামাটা করছেন তাহলে হবে না, মোটামুটি একটা ভালো থিম দিয়ে ডিজাইন করতে হবে। আর হচ্ছে এনাফ কন্টেন্ট যদি না হয়, ওকে, এনাফ কন্টেন্ট যদি না হয়, এখানে আমি আসতেছি কন্টেন্টে আরেকটা বিষয় আছে, অবশ্যই 20টা 30টা কন্টেন্ট তো থাকতেই হবে। কন্টেন্ট যদি কম থাকে তাহলে দিবে না।
দেন হচ্ছে সাইট ম্যাপ মাস্ট বি থাকতে হবে, সাইট ম্যাপ কখনোই মিস করা যাবে না, রোবট টিএক্সটিও অবশ্যই থাকতে হবে। আর বাকি যে জিনিসগুলো আছে এগুলো তো যেভাবে বললাম ওরকম থাকলে হবে, না থাকলে কোনো প্রবলেম নেই। তো এখানে মেইন যেটা প্রবলেম হয় বা মানুষ বারবার যেই কারণে হচ্ছে অ্যাডসেন্স মিস করে বা অ্যাডসেন্স রিজেক্ট করে দেয়, সেটা কারণ হচ্ছে যে কন্টেন্ট তারা কপি করে। অর্থাৎ যখন কাউকে বলা হয় যে 20 থেকে 30টা তারা পোস্ট করবে তাদের ওয়েবসাইটে, তখন তারা কী করে, অন্য কোনো একটা ওয়েবসাইট থেকে গুগলে তারা সার্চ করে তারা এটাকে কী করে ফেলে, কপি করে পোস্ট করে। বা কেউ কেউ আবার তাদের বুদ্ধি খাটায় কী করে, তারা হচ্ছে বাংলা ওয়েবসাইট যেগুলো আছে ওইখান থেকে বাংলাগুলোকে নিয়ে আসে, দেন বাংলাগুলোকে ইংলিশে ট্রান্সলেট করে, ভাবে যে তাহলে তার কপি হবে না। অথবা তারা দেখা যায় যে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, সাপোজ জার্মান ল্যাঙ্গুয়েজ বা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে কোনো একটা পোস্ট দেওয়া আছে, সেটাকে আবার এনে কনভার্ট করে, অনেকে আবার এটাকে কী করে, রিরাইটও করে। তো বিভিন্নভাবে তারা করে, কিন্তু তারপর তাদের পোস্ট দেওয়ার পরে কী করা হয়, শুধুমাত্র কন্টেন্ট কপি করার কারণে তাকে রিজেক্ট করে দেওয়া হয়। অর্থাৎ আপনি যদি কন্টেন্ট কপি করেন তাহলে কখনই আপনাকে গুগল অ্যাডসেন্স দিবে না। তো আপনাকে অবশ্যই অন্তত 70% কন্টেন্ট কী থাকতে হবে, ইউনিক থাকতে হবে। 30% কপি হোক প্রবলেম নেই, বাট অন্তত হচ্ছে আপনার 70% ইউনিক থাকতে হবে। এখন আপনি কীভাবে বুঝবেন যে আপনার ওয়েবসাইটে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা ইউনিক কিনা নাকি হচ্ছে কপি করা? ওকে, যদি আপনি অন্য কাউকে দিয়ে লেখান, দেখা গেল সে হচ্ছে কপি পেস্ট করে আপনাকে বুঝিয়ে দিল, আপনি তো আর জানেন না। তো আমাদের হচ্ছে এইটা চেক করে একটু জানতে হবে এখন যে আমরা কীভাবে বুঝবো যে আমাদের এই পোস্টের কন্টেন্ট ইউনিক কি না। ওকে, তো আমরা একটু দেখে নিই যে আমরা কীভাবে করবো। তো সবার প্রথম হচ্ছে আমরা আমাদের ওই ব্রাউজারে চলে যাচ্ছি যেটাতে আমরা ছিলাম। আর এই টুলসটা তখন আপনাদের লাগবে যে স্মল এসইও টুলস। ওকে, তো এটা কীভাবে কাজ করে আমরা একটু দেখি। আমরা এই ওয়েবসাইটে যাই, কারণ এখানে আমি জানি সব কপি করা কন্টেন্ট আছে। আচ্ছা, আমরা ব্লগে যাই, দেখি ব্লগে কি আছে। এগুলো তো সব সেট করা পোস্ট। তাহলে আমরা আরেকটাতে যাই। ওকে, তো ধরেন সাপোজ আমরা এখান থেকে ধরেন আমরা একটা কন্টেন্ট আমরা চেক করে দেখি যেখানে কোনো কপি আছে কিনা। ওকে, তারপরে কীভাবে চেক করবেন, সবার ফার্স্ট হচ্ছে যতটুকু আপনি চেক করতে চান যে এখানে কোনো কপি আছে কিনা, ওইটুকু আপনি কী করবেন, এখান থেকে কপি করে নেবেন। তো আমরা এখান থেকে কিছু ফটো কপি করি, সাপোজ আমি এতটুকু নেই, এটা কপি করে নেবেন। কপি করে এই যে টুলসটা আছে না, এখানে চলে আসবেন smallseo.com। তো এখানে আপনি আসলে এখানে একটা অপশন পেয়ে যাবেন, এই যে প্লাগারিজম চেকার। ওকে, নাম হচ্ছে কি প্লাগারিজম চেকার। তো আমি এখানে দেই ক্লোজ। ওকে, তো এখানে আসার পর আপনি কী করবেন, এই জায়গাতে ওইটা পেস্ট করে দেবেন। আপনি যে কন্টেন্টটা চেক করতে চান সেটা এখানে পেস্ট করে দেবেন, যেভাবে আমি যেভাবে করছি এভাবে পেস্ট করে দেবেন। তো এটাও পেইড একটা টুলস, বাট আপনি ফ্রি ইউজ করতে পারবেন। বাট ফ্রি ইউজ করার সিস্টেম হচ্ছে আপনি 1000 ওয়ার্ড করে চেক করতে পারবেন, অর্থাৎ প্রতিবারে 1000 ওয়ার্ড চেক করতে পারবেন। তো বর্তমানে আমরা এখানে হচ্ছে টোটাল 429টা দিয়েছি, 1000 দিইনি, সুইচিংয়ে চেক করা যাবে। তো এখান থেকে নিচে আসবেন, নিচে আসার পর হচ্ছে আই অ্যাম নট রোবট। এই ওয়েবসাইটের যে কী পরিমাণ ইনকাম আপনি চিন্তা করতে পারবেন না অ্যাডসেন্সের মাধ্যমে। দেখেন তাদের আপনি যেখানে যাবেন সেখানে অ্যাড, এইখানে অ্যাড, এখানে অ্যাড, এখানে অ্যাড, এই নিচে তো অ্যাড একটা পার্মানেন্ট ফিক্সড আছে, তারপর এখানে অ্যাড, এইখানে অ্যাড, সব জায়গায় অ্যাড। প্রচুর ইনকাম আসে তাদের অ্যাডসেন্সের মাধ্যমে, অন্য কিছু লাগবে না তাদের। তো এরপর আমরা কী করবো, এখান থেকে যে চেক প্লাগারিজম এখানে আমরা ক্লিক করব। দেন আমরা একটু ওয়েট করবো কিছুক্ষণ। আচ্ছা, লোড হচ্ছে এখন এখানে। আচ্ছা, ক্যাপচারটা ওরা বলতেছে হয় না প্রপার, আমরা একটু দিই সেকেন্ড। আই এম নট রোবট। আচ্ছা, নেট মনে একটু স্লো। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু জানাবেন আমাকে। আচ্ছা আচ্ছা, ওদের সাইটেই হয়তো একটু প্রবলেম হচ্ছে, আমরা আবার ট্রাই করি। ওকে, এটা জানাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা সব যত কষ্ট করবেন সব কষ্ট খাওয়া চলে যাবে। দেখবেন অ্যাপ্লাই করার পরে গুগল হচ্ছে রিজেক্ট করে দিচ্ছে। অবশ্যই রিজেক্ট করলেও প্রবলেম হয় না, আপনি আবার পুনরায় প্রবলেম সলভ করে আপনি আবার অ্যাপ্লাই করতে পারবেন। আর এই অ্যাপ্লাইটা যতবার ইচ্ছা ততবার করা যায়, তো টেনশনের কিছু নাই।
পেজ তো লোডই হইতেছে না। আমরা একটা কাজ করে আমরা আবার সার্চ করে ঢুকি। প্লাগরিজম চেকার, এখানে আমরা যাবো। এটাতে আপনি অনেক কিছু চেক করতে পারবেন, আপনার কোনো গ্রামার ট্রামার ভুল থাকলেও চেক করা যায় এখান থেকে। আমরা দেখি ক্যাপচা আসে কিনা, তাহলে কি আবার বলবো আমরা ক্যাপচা দেই নাই। আপনি যদি এটা প্রিমিয়াম ইউজ করেন তাহলে হচ্ছে 30,000 ওয়াট পর্যন্ত একসাথে চেক করা যাবে, আর না হলে আপনি 1000 করতে পারবেন। তো আমাদের প্রিমিয়াম দরকার নেই, 1000 করে করেই চেক করবো। এরপর আমাদের বারবার সেন্টারে কেমন আছে চেক করি আমরা আবার ট্রাই করি। এটা না হলে সমস্যা নেই, আমাদের অন্য টুলস আছে, আমরা সেখান থেকেও দেখতে পারবো। বাট এইটা হচ্ছে প্লাগরিজম চেকারের জন্য সব থেকে ভালো বা বেস্ট বলতে পারবো। আমরা এখানে আবার ট্রাই করে দেখি কি সমস্যা। ওকে, ক্যাপচা তো ওরা বলতেছে ক্যাপচাতে একটু প্রবলেম হচ্ছে হয়তো অন্য কোনো কারণে। তো আচ্ছা সমস্যা নেই, আমি আপনাদের অন্য একভাবে দেখাই দিব। তো আপনারা যদি এখান থেকে এসে যদি আর কি এই সাইটে যদি এটা চেক দেন তাহলে ওরা আর কি বলে দিবে যে কত পার্সেন্ট হচ্ছে আপনি কপি করছেন। আপনারা বাসায় একবার প্র্যাকটিস করে দেখতে পারেন এই সাইটে গিয়ে যে কোনো একটা কন্টেন্ট, যে কন্টেন্টটা হচ্ছে কত পার্সেন্ট কপি করে আর কত পার্সেন্ট ইউনিক। তো কোন জায়গায় কোন কোন লাইনের সমস্যা সেই লাইনগুলো তারা বলে দিবে। তো আমাদের কী করতে হবে, তখন ওই লাইনগুলো চেঞ্জ করে ফেলতে হবে। ওকে, ওই লাইনগুলো যদি আমরা হচ্ছে চেঞ্জ করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের হচ্ছে প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো অ্যাডসেন্সের জন্য মেইন শর্ত হচ্ছে বা মেইন কথাই হচ্ছে যে আপনার যে কন্টেন্ট সেটা অন্তত 70% ইউনিক হতে হবে। আরও ভালো হয় যদি পারেন, একটু যদি কষ্ট হয়, একটু সময় যদি বেশিও লাগে, নিজে নিজে কন্টেন্ট লেখেন। ইংলিশ গ্রামারগুলো বানানগুলো সমস্যা নেই, বাট কন্টেন্ট যেন ইউনিক হয়, কারো থেকে কপি করবেন না। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? তার কোনো কোশ্চেন? ওকে, তো এবার আমরা তাহলে দেখি যে আমরা এটা অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই কীভাবে করতে পারি। তো অ্যাপ্লাই দেখার জন্য আমাদের আগে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমার যতগুলো মেইল আছে ওইগুলোতে অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে। তো আমাকে যে কোনো একজন যদি তার হচ্ছে একটা মেইল অ্যাড্রেস দিত তাহলে আমি তারটা ক্রিয়েট করে দেখাতাম, আর অ্যাপ্লাই কীভাবে করতো সেটাও দেখিয়ে দিতাম। তাহলে আপনারা যদি ইন ফিউচার কখনো করেন তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, আমি একটু টাইম দিচ্ছি, যে কোনো একজন মেসেজের এখানে তার হচ্ছে একটা মেইল অ্যাড্রেস আমাকে একটু দেন। ওকে, একজন আপনি দিয়েছেন, তাহলে এটা দিয়ে হচ্ছে একটা এক্সেল অ্যাকাউন্ট খুলে ফেলি। ওকে, অবশ্য কোনো প্রবলেম নেই, আপনি আবার চাইলে এটা ডিলিট করে আবার নতুন করে খুলতে পারবেন। তো আমরা ফার্স্টে সাইন ইন করবো না, সরি আমি সাইন ইনে ক্লিক করতে করতে অভ্যাস হয়ে গেছে, তাই সাইন ইনে ক্লিক করছি। আমরা হচ্ছে শুরু করবো, অর্থাৎ জয়েন নাও, এখানে আমরা ক্লিক করবো, নট সাইন ইন। ফার্স্টে গুগল অ্যাডসেন্সের ওয়েবসাইটে আসবেন, দেন হচ্ছে কি শুরু করবেন, এখানে ক্লিক করবেন। যখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন, যদি অ্যাকাউন্ট খোলা থাকে সেক্ষেত্রে সাইন ইন। ওকে, আচ্ছা, আপনি পাসওয়ার্ডটা একটু হচ্ছে আমাকে ইনবক্সে দিয়ে দিবেন, আপনি চাইলে পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ইনবক্স দিচ্ছি। জি জি, ইনবক্সে দিয়ে দেন আমার মেসেজে।
পাঠাইছেন কি? মেসেজ এখন আসে নাই। না ভাইয়া একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাই একটু ওয়েট প্লিজ। ওকে ওকে, সমস্যা নেই। আপনি কি পাসওয়ার্ড ভুলে গিয়েছেন নাকি? ভাই ইনবক্স চেক করেন। ওকে ওকে ঠিক আছে। এটা কি আপু পুরোটা পাসওয়ার্ড? তো বসাতে বসাতে টাইম লেগে যাবে না, যাই হোক সমস্যা নেই, আমরা বসাই। আচ্ছা আমরা দেখি লগ ইন হয় কিনা। ওকে আপু আপনার ফোনে একটা নোটিফিকেশন আছে, ওইটা হচ্ছে চেক করেন, ওখানে দেখবেন 3টা নাম্বার আছে, তো এইটিতে ক্লিক করবেন। আপনার ফোনের নোটিফিকেশন চেক করেন, Oppo A37F। ওকে ওখানে দেখবেন 3টা নাম্বার আছে, তার মধ্যে এইটি যে নাম্বারটা, ওই নাম্বারটার উপরে ক্লিক করেন। আচ্ছা সরি, মাইক্রোফোন অফ ছিল। আপু আমি বলতে চাচ্ছিলাম যে আপনার হচ্ছে ফোনে নোটিফিকেশন চেক করেন, নোটিফিকেশন ওখানে দেখবেন 3টা নাম্বার আছে, ক্লিক করার পরে এইটিতে ক্লিক করবেন। এই যে এই ফোনে গেছে Oppo A37F। আপু নোটিফিকেশনটা কি পেয়েছেন? না ভাই এখন আসেনি। আমার কি ফোন জিমেইলে আসবে নাকি ডিরেক্ট ফোনে? জিমেলে না, আপনার ফোনে নর্মালি যেরকম নোটিফিকেশন আসে উপরে উপরে দেখেন, শাটার নিচের দিকে আনেন তাহলে নোটিফিকেশন দেখতে পাবেন। ওখানে দেখবেন গুগলের থেকে একটা নোটিফিকেশন গেছে, ওটার উপরে ক্লিক করেন, তাহলে দেখবেন এরকম 3টা নাম্বার আসবে, এইটি থাকবে আর আরও 2টা নাম্বার থাকবে, তো এইটির উপরে ক্লিক করবেন। আচ্ছা যদি না পান তাহলে আমি ট্রাই আনাদার ওয়ে দিই। আপনার নাম্বার কোনটা আছে আপনার কাছে? এই নাম্বারটা কি আপনার সাথে আছে এখন? লাস্টে 7? জি, আছে। ওকে ওকে, তাহলে এই নাম্বারে কোড যাবে, কোডটা দিলে হবে। জি আপু কোডটা আমাকে বলবেন। হ্যাঁ কোড চলে আসছে, বলেন। 00 00 1203। 1203। ওকে ধন্যবাদ।
আচ্ছা ঠিক আছে আপু, মাইক্রোফোনটা অফ করে দিন আপনি। ওকে, তো এরপর কী করতে হবে, এরপর হচ্ছে আপনাকে আপনার একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। তো আমরা এখানে ধরেন আমাদের expocodeIT.com, ওইটার আমি হচ্ছে সাইটের নামটা এখানে বলবো। ওকে, ওয়েবসাইট, তো আপনার যে ওয়েবসাইট থাকবে আপনি এখানে সেটা দিবেন। এগুলো সবই চেঞ্জ করা যায়, এখানে যত ইনফরমেশন আমরা দিব প্রত্যেকটি ইনফরমেশন এডিট করা যায়, চেঞ্জ করা যায়। ওকে, আর যদি হচ্ছে আপনি বলেন যে আমার এখনো কোনো সাইট নেই, তাহলে এখানে ক্লিক করবেন যে আই ডোন্ট হ্যাভ আ সাইট ইট, অর্থাৎ আপনার এখনো কোনো ওয়েবসাইট নাই, আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে এখানে কোনো ওয়েবসাইট দেওয়া লাগবে না। ওকে, তারপর হচ্ছে এখানে কী বলছে, গেট মোর আউট অফ অ্যাডসেন্স, অর্থাৎ এখানে বলছে যে আপনার যে কোনো একটা সিলেক্ট করতে হবে, তো আমরা হচ্ছে এখানে এটা ইএস দিব। ওকে, আর এখান থেকে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে, তো কান্ট্রি তো অবশ্যই আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবো। দেন এখানে আপনাকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিবে, এগুলো পড়ার কোনো দরকার নেই, জাস্ট স্ক্রল করে একবার নিচ পর্যন্ত আসবেন। অনেকে একটা ভুল করে থাকেন অনেক সময়, এগুলো স্ক্রল না করে টিক দিয়ে দেন, এক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেক প্রবলেম হয়। অবশ্যই এটা স্ক্রল করে পুরোটা নিচে এনে তারপরে টিক দিবেন। ওকে, দেন হচ্ছে স্টার্ট ইউজিং অ্যাডসেন্স। ওকে, এখানে একটা ক্লিক করতে হবে, খুবই সিম্পল প্রসেস, জাস্ট কষ্টটা হচ্ছে যে কন্টেন্ট রেডি করাটা হচ্ছে কষ্ট, এছাড়া তেমন আর কোনো কষ্ট নেই। ওকে, তো ক্লিক করার পর আপনার সামনে অ্যাডসেন্সের যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডটা চলে আসবে এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তেমন কোনো অপশন নয়, জাস্ট এখানে কি আছে যে কানেক্ট ইউর সাইট টু অ্যাডসেন্স, অর্থাৎ আমরা কী করবো, আমাদের ওয়েবসাইটটা কানেক্ট করবো অ্যাডসেন্সের সাথে। তো লেটস গো, এখানে ক্লিক করতে হবে। দেন আপনার যে ওয়েবসাইট, expocodeIT.com, এই ওয়েবসাইটটা হচ্ছে আপনি এখানে কী করে দেবেন, অ্যাড করে দেবেন, সেভ করে দেবেন, তাহলে কী হবে, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের সাথে এটা কী হবে, কানেক্টেড হবে। এরপর আপনি কী করবেন, এরপর হচ্ছে আপনি এখানে সাইটসের উপরে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়েবসাইট চলে আসছে। আপনি চাইলে অ্যাড অ্যানাদার, অর্থাৎ আরও একটা ওয়েবসাইট এখানে অ্যাড করতে পারবেন। তো আমরা হচ্ছে সাইটসে চলে যাব, সাইটসে ক্লিক করবো এখানে। তো ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা সাইট আছে। তো আমাদের কী করতে হবে, যে নট রিভিউড। ওকে, এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে দেখতে পাবেন একটা অপশন আসবে রিকোয়েস্ট রিভিউ। দেন এখানে ক্লিক করতে হবে, রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে এরকম অপশন চলে আসবে আমাদের এখানে। ওকে, যে সেট আপ অ্যাডস বা এরকম কিছু। তো আমাদের মেইনলি যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমাদেরকে একটা কোড বসাতে হবে, আমাদের যে ওয়েবসাইট সেখানে আমাদের কী করতে হবে, একটা কোড বসাতে হবে। তো কোড বসাতে হলে আমাদের কী করতে হবে, এই যে সাইটের যে ইয়েটা আছে এখান থেকে আমাদের কাজ করতে হবে, অর্থাৎ সাইট কানেক্ট করার পরে আমাদের কী করতে হবে, ওখানে কাজ করতে হবে। তো আমরা যখন ওই সাইটের উপরে ক্লিক করবো তখন আপনারা দেখতে পাবেন এই যে আমাদেরকে একটা কোড দেওয়া হয়েছে, কোডটা দেখতে পাচ্ছি সবাই, এই যে কানেক্ট ইউর সাইট টু অ্যাডসেন্স। এখানে আমাদেরকে একটা কোড দেওয়া হয়েছে, এই কোডটা কী করতে হবে, আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের দুই হেডের মাঝখানে আমাদেরকে বসাতে হবে। তো আমরা হচ্ছে কোডটা কপি করবো। ওকে, আমি কোড কপি করে নিচ্ছি। এরপর ধরেন আমরা কোথায় চলে যাবো, আমরা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট থাকবো সেখানে আমরা চলে যাবো। ধরেন আমরা expocodeIT অ্যাডমিন প্যানেলে গেলেই হবে, সি প্যানেলে যাওয়ার কোনো দরকার নেই। ওকে, পাসওয়ার্ড সেভ করা আছে কিনা দেখি, সেভই তো আছে দেখা যাচ্ছে, যদি না থাকে সি প্যানেল দিয়ে ঢুকতে হবে, কোনো প্রবলেম। আমরা সি প্যানেল থেকে লগ ইন করি, এটার পাসওয়ার্ড যে কয়দিন পর কি চেঞ্জ করে আমরা জানি। ওকে, তো আমরা হচ্ছে চলে যাব একদম এখান থেকে বেশি নিচে চলে আসছি, ওয়ার্ডপ্রেস ম্যানেজার। দেন এখান থেকে আমরা হচ্ছে লগ ইন করবো ডিরেক্ট, আমাদের ডোমেন হচ্ছে যে এইটা expocodeIT.com। ওকে, এটাতে হচ্ছে আমরা কী করবো, আমরা এখানে যে লগ ইনে ক্লিক করবো। যদি কাপাকাপি করে তাহলে একটু ব্যাকে আসবেন, ব্যাকে এসে আবার ঢুকবেন। ওকে, তো এটা একটু লোড হোক, লোড হলে আমরা এখানে ক্লিক করে আমরা ঢুকতে পারবো। বাট মাউসটা এরকম নড়তেছে কেন, ওকে একটু ওয়েট করবেন, আমি আবার ঢুকতেছি। অন্য কোনো জায়গায় মাউস রাখলে প্রবলেম হয় না, শুধু লগ ইনের উপরে মাউস রাখলেই প্রবলেম। তাহলে কাজ করি, পাসওয়ার্ডই চেঞ্জ করে ফেলি।
এটাও ভুল। কি এক বিপদ। এটা তো ডিসেবল হয়েই আছে। আচ্ছা, অ্যাপ্লাইটা সমস্যা নেই, আমরা নেক্সট ক্লাসে তাহলে দেখিয়ে নিব না, ঠিক আছে, যে অ্যাপ্লাই কীভাবে করতে হয়। বাট তারপরে আমি একটু প্রসেসটা বলে দিই। সেটা হচ্ছে আপনাদের তো দেখানো ছিল যে ডোমেন ভেরিফিকেশন কীভাবে করে, ওয়েবসাইটের হেডে গিয়ে হচ্ছে একটা কোড বসাইতে হয়। তো ঠিক সেমভাবে আমাদের কী করতে হয়, আমাদের জাস্ট হচ্ছে যে এখান থেকে যে কোডটা আমাদেরকে দিচ্ছে, এই যে কোডটা, এই কোডটা জাস্ট হচ্ছে আমাদের হেডে বসায় সেভ করতে হবে, আর এখান থেকে রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করতে হবে। তাহলে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা অ্যাডসেন্সের জন্য আপিল হয়ে যাবে। তো ওরা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আপনার 1 থেকে 2 দিন বা খুব বেশি হলে 2 সপ্তাহ পর্যন্ত টাইম নিতে পারে। এর মধ্যে তারা আপনাকে জানিয়ে দেবে যে আপনার ওয়েবসাইটে অ্যাডসেন্স শো হবে কি হবে না। যদি তারা রিজেক্ট করে তাহলে তো তারা বলে দিবে যে সব ক্রাইটেরিয়া কমপ্লিট হয় নাই, তুমি আবার অ্যাপ্লাই করতে পারবা। আর যদি কমপ্লিট হয়ে যায় তাহলে তো আপনাকে হচ্ছে কনগ্রাচুলেশনস জানাবে, ঠিক আছে। দেন আপনি অ্যাডসে এসে অ্যাড সেট আপ করতে পারবেন। তো অ্যাড সেট আপ করাও খুবই ইজি। একটা হচ্ছে ম্যানুয়ালি সেট আপ করা যায়, আর একটা হচ্ছে অটোমেটিক সেট আপ করা যায়। অটোমেটিক সেট আপকে আর ম্যানুয়ালি সেট আপকে সেটা একটু আমরা দেখে নিই। আর যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে অ্যাডস যে দেখা যাচ্ছে অটো অ্যাডস, এটা অফ আছে। তো আমরা কী করতে পারি, আমরা যেটাকে অন করে দিতে পারি। তো অন কীভাবে করবেন, এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে যে অ্যাপ্লাই টু সাইট, এখানে ক্লিক করে দেবেন। তাহলে দেখবেন এই যে এটা অন হয়ে যাবে এখান থেকে। আচ্ছা, অবশ্যই এটা অ্যাপ্লাই না করা পর্যন্ত অন হবে না। আমরা যতক্ষণ না পর্যন্ত এটা হচ্ছে অ্যাপ্লাই করবো, মানে সাবমিট করবো, ততক্ষণ পর্যন্ত এটা আমরা করতে পারবো। ওকে, দেন আপনি এখান থেকে সব কিছু দেখতে পারবেন। আপনার পেমেন্ট থেকে শুরু করে কত আপনার ইনকাম হচ্ছে, কত কি জেনারেট হচ্ছে, সব কিছু ওভারঅল দেখতে পারবেন। আর এখান থেকে হচ্ছে $100 হওয়ার পরে উইথড্র করা যায়। অর্থাৎ আপনার যখন ব্যালেন্সে $100 হবে তখন আপনি